আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছি। আজকে আমরা বায়োলজির সেকেন্ড পেপারে চ্যাপ্টার 10 দ্যাট ইজ মানবদেহের প্রতিরক্ষা এই চ্যাপ্টারটার সব কিছু আলোচনা করব। এবং এই চ্যাপ্টারটা যদি তুমি একবারও না পড়া থাকো, তারপরেও শুধুমাত্র এই ক্লাসটি করা থাকলে তুমি বোর্ড পরীক্ষায় একটা পূর্ণাঙ্গ সৃজনশীল অথবা এমসিকিউ যা কিছু আসুক না কেন সব কিছুতেই তুমি এখানে আনসার করতে পারবা। এবং যারা ইতিমধ্যে এই চ্যাপ্টারটা পড়ে ফেলেছো তারা চাইলে আজকে ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারটা রিভিশন দিয়ে ফেলতে পারো। সো এই ক্লাস করার পরে এই চ্যাপ্টারের উপর আর কোনো ক্লাস করা লাগবে না। ওকে, তো আমরা অধ্যায়টা স্টার্ট করতে পারি। মানবদেহের প্রতিরক্ষা অধ্যায়ের শুরুতে দেখবা এখানে কিছু ভূমিকা টাইপের কথা লিখছে। এটা আমাদের পড়াশোনার জন্য তেমন একটা দরকারি কিছু না। তো আমরা আসলে প্রতিরক্ষা টার্ম বলতে কি বুঝি? যেমন ধরো, আমরা ঢাকা শহরের মানুষ যারা আছি বা ওভারঅল বাংলাদেশের শহরাঞ্চলের যেসব মানুষ আছি, আমাদের আশেপাশে যে বাতাস, এখানে কিন্তু প্রচুর ধুলাবালি থাকে, প্রচুর অনেক আমাদের ফরেন বডিজ থাকে, যেটা আমরা যখন শ্বাস নিই আমাদের শ্বাসের সাথে আমাদের ফুসফুসের মধ্যে আসে, আমাদের শ্বসনতন্ত্রতে আসে এবং আমাদের বডিকে এফেক্ট করতে পারার কথা। কিন্তু স্টিল আমাদের বডি সবাইকে কিন্তু সমানভাবে রেসপন্স করে না। অর্থাৎ যদি প্রত্যেকটা আমাদের ইনফেকশিয়াস এজেন্ট যদি আসতো এবং প্রত্যেক ইনফেকশিয়াস এজেন্টের কারণে আমাদের দেহে রোগ সৃষ্টি হইতো, তাহলে আমরা যতদিন না সুস্থ হইতে থাকতাম তার চেয়ে বেশি দিন অসুস্থ হইতাম। মানে আমরা মাঝে মাঝে যে অসুস্থ হই তারপর সুস্থ হই, বিষয়টা ওরকম হইতোই না, বরং আমরা মাঝে মাঝে সুস্থ হইতাম, ম্যাক্সিমাম টাইম অসুস্থই থাকতাম। সো আমাদের এই প্রতিরক্ষা সিস্টেম থাকার কারণে আমরা আমাদের এই সুস্থ একটা জীবন লিড করতে পারতেছি। সো বি থ্যাঙ্কফুল টু দিস প্রতিরক্ষা সিস্টেম। ওকে, তো প্রথমে আছে ইমিউনিটি। ইমিউনিটি মানেই হচ্ছে প্রতিরক্ষা। যে শাখায় ইমিউনিটি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ইমিউনোলজি। ফাইন, এখন কথা হচ্ছে এখানে তুমি কিছু টার্ম পাবা, বা স্পেসিফিক্যালি যদি বলি, এই চ্যাপ্টারটা পড়ার সময় আজমল স্যারের বইয়ের মধ্যে এত কঠিন করে লিখছে যে এটা আসলে কি মানুষ পড়বে নাকি কোনো চ্যাট জিপিটি বা ইটসেট্রা কিছু পড়বে বোঝা যাচ্ছে না। মানে এমন কাব্যিক ভাষায় লেখা হয়েছে যে এটা আসলে স্টুডেন্টদের জন্য সহজবোধ্য না। এই জন্য রিডিং পড়াটা একটু ডিফিকাল্ট। আমি চ্যাপ্টারের টেক্সটটা নিয়ে আসছি যেন তোমাদের টেক্সটটাও সহজে বোঝাই দিতে পারি। মানে অন্তত বায়োলজি সাবজেক্টটা যদি তোমার মেইন বইটা না পড়া থাকে, তখন কিন্তু বোর্ড পরীক্ষা বলো, অ্যাডমিশন টেস্ট বলো, সব জায়গাতে আলটিমেটলি বায়োলজি প্রিপারেশনটা মেইন বই ভিত্তিক না হলে অসুবিধা হয়ে যায়। সুতরাং আমি টেক্সটটাও এখানে নিয়ে আসছি যেন তুমি চাইলে টেক্সটের যেসব জিনিস আছে সেগুলো এখান থেকে বুঝে নিতে পারো। তো প্রথমে এখানে যে ওয়ার্ডটা সম্পর্কে তুমি জানবা না সেটা হচ্ছে প্যাথোজেন। এই ওয়ার্ডটা তুমি আগে কোনোদিন শুনো নাই হয়তো, যদি চ্যাপ্টারটা প্রথমবার পড়ে থাকো। প্যাথোজেন মানে হচ্ছে রোগ জীবাণু। ঠিক আছে, তো আমাদের দেহে যে কোনো ধরনের ডিজিজ হয় বা অসুখ বিসুখ হয়, এগুলা কিসের জন্য হয়ে থাকে? রোগ জীবাণু বা প্যাথোজেনের কারণে হয়ে থাকে। খুবই ভালো কথা। এখানে আমাদের নেক্সটে ইমিউনোলজির একটা ডেফিনেশন দিছে, যদিও ইমিউনোলজির ডেফিনেশন পরীক্ষায় আসার কথা না। যে শাখায় প্রতিরক্ষা নিয়ে আলোচনা করা হইতেছে সেটাকে বলা হয় ইমিউনোলজি। এখানে একটা ডেফিনেশন দিছে, যাই হোক। এখন এখানে একটা আবার কথাও লিখছে স্যার ম্যাকফার্লেনে বার্নি, উনি হচ্ছে ইমিউনিটির একটা ডেফিনেশন দিছে। এই ডেফিনেশনটা পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না, তবে কেউ চাইলে এটা পড়ে নিতে পারে, পড়লে ভালো। ঠিক আছে, পরীক্ষা ওরকমভাবে আসে না যে ম্যাকফার্লানে বার্নির ডেফিনেশনটা লিখো পরীক্ষার জন্য। এইটা বড় জোর খুব বেশি কঠিন কোনো কলেজে আসতে পারে, কিন্তু এর বেশি কোথাও আসতে না আসার সম্ভাবনাটাই বেশি। তাও একবার কেউ চাইলে পড়তে পারো। ওকে, পড়লে মনে রাখার জন্য পড়বা। এটা যদি পড়ে জাস্ট একবার রিডিং পড়ো তাহলে লাভ নাই কিন্তু। মানে পরীক্ষা আসলে হয় তার নামটা বলে দিবে যে ইমিউনিটি কাকে বলা হয়, তখন তোমার কিন্তু আনসার করতে হলে এটা একদম যেমন লিখছে অমনি আনসার করতে হবে। সুতরাং পড়লে মনে রাখার জন্য পড়বা, নাহলে পড়বাই না, বাদ। আচ্ছা, তারপরে কথা হচ্ছে ইমিউনোলজির জনক কে? ইমিউনোলজির জনক কে? ইমিউনোলজির জনক বলা হয় এডওয়ার্ড জেনারকে। ঠিক আছে, এডওয়ার্ড জেনার। তিনি সর্বপ্রথম গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন। তিনি সর্বপ্রথম গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন। খুবই ভালো কথা। তারপরে যাব, এখানে আমাদের আছে অনাক্রম্যতন্ত্রের অন্তর্গত অঙ্গসমূহ। তো আমাদের ইমিউনিটি সিস্টেমের মধ্যে কি কি অঙ্গ আছে? এই অঙ্গগুলোকে বলা হয় লিম্ফয়েড অঙ্গ, কারণ লিম্ফোসাইটের মাধ্যমে বেসিক্যালি আমাদের ইমিউন সিস্টেমটা কাজ করে থাকে। সো লিম্ফয়েড অঙ্গ বলা হয় আমাদের অনাক্রম্যতন্ত্রের অঙ্গকে, অর্থাৎ প্রতিরক্ষা তন্ত্রের অঙ্গসমূহকে। তাহলে লিম্ফয়েড অঙ্গ যারা কি করে?
লিম্ফোসাইটের মাধ্যমে কাজ করে। তাহলে আমরা যে কাজটা করতেছি তার নাম হচ্ছে প্রতিরক্ষা, যেখানে পড়তেছি তার নাম হচ্ছে ইমিউনোলজি। প্রতিরক্ষা মেনটেন হয় কিসের মাধ্যমে? লিম্ফয়েড অঙ্গ তথা প্রতিরক্ষাকারী অঙ্গ বা অনাক্রম্য অঙ্গ এদের মাধ্যমে, ইমিউন তন্ত্রের মাধ্যমে। খুবই ভালো কথা। তাহলে লিম্ফয়েড অঙ্গ আমরা কেন বলতেছি? কারণ এটা লিম্ফোসাইটের মাধ্যমেই বেসিক্যালি নিয়ন্ত্রিত হয় বা প্রতিরক্ষা মেনটেন হয় কিসের মাধ্যমে? লিম্ফোসাইটের মাধ্যমে। খুবই ভালো কথা। নেক্সটে যাও। এখন লিম্ফয়েড অঙ্গসমূহকে ভাগ করছে আবার কয়েক ভাগে। তো আমরা লিম্ফয়েড অঙ্গকে একটা ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে আমাদের প্রাইমারি লিম্ফয়েড অঙ্গ, প্রাইমারি বা মুখ্য লিম্ফয়েড অঙ্গ, আর আরেকটা হচ্ছে সেকেন্ডারি বা গৌণ লিম্ফয়েড অঙ্গ। ওকে, তাহলে একটা হচ্ছে প্রাইমারি বা মুখ্য বা প্রধান লিম্ফয়েড অঙ্গ, আর একটা হচ্ছে সেকেন্ডারি বা গৌণ লিম্ফয়েড অঙ্গ। তো এখানে প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে ডিফারেন্সটা আসলে কোথায়? ডিফারেন্সটা বেসিক্যালি এখানে হচ্ছে আমাদের যে প্রাইমারি বা মুখ্য আছে এটা হলো বোন মেরু মানে অস্থিমজ্জা। ওকে, আর থাইমাস, তাহলে বোন মেরু, থাইমাস এবং লিম্ফেটিক আর কি, অর্থাৎ লসিকা নালী এবং লসিকা ও লসিকা বাহ, এরা হচ্ছে প্রাইমারি তথা মুখ্য লিম্ফয়েড অঙ্গ। আর বাকি যা কিছু আছে সবাই হচ্ছে, বাকি রেস্ট আদার সবাই সেকেন্ডারি লিম্ফয়েড অঙ্গ। তো প্রাইমারি এবং সেকেন্ডারির মধ্যে ডিফারেন্সটা কোথায় ভাই? প্রাইমারির ক্ষেত্রে বলা হয় যে এরা হলো মানে প্রাইমারি লিম্ফয়েড অঙ্গ থেকে কি উৎপন্ন হয়? প্রাইমারি লিম্ফয়েড অঙ্গ থেকে আমাদের লিম্ফোসাইটটা তৈরিও হয়, ম্যাচুরেশনও ঘটে। তাহলে লিম্ফোসাইট তৈরি এবং ম্যাচুরেশন দুইটাই, ম্যাচুরেশন মানে হচ্ছে পরিণতি, ম্যাচুরেশন দুইটাই লাভ হয় কিসের মাধ্যমে? প্রাইমারি লিম্ফয়েড অঙ্গ দিয়ে। আর সেকেন্ডারি লিম্ফয়েড অঙ্গতে শুধুমাত্র তৈরি হয়, শুধুমাত্র তৈরি হয়। খুবই ভালো কথা। এরপরে যাবো আমরা নেক্সটে হচ্ছে এই যে লিম্ফয়েড অঙ্গগুলো সম্পর্কে পড়লাম, এই লিম্ফয়েড অঙ্গগুলো এক কথায় টুকটাক চাইলে আমরা ডিটেইলসে জানতে পারি। যেমন থাইমাস গ্রন্থি, এরা কি? একটা প্রাইমারি লিম্ফয়েড অঙ্গ। এবং থাইমাস গ্রন্থি, এই টি ফর থাইমাস, টি ফর হচ্ছে টি সেল। দ্যাটস ওয়াই টি সেলটা ম্যাচুরেশন ঘটে কোথায়? টি সেলটা ম্যাচুরেশন ঘটে থাকে থাইমাস গ্রন্থিতে। এখানে একটা কথা ভুল লেখা আছে, এটা আসলে উৎপাদন হবে না, বরং এটা হচ্ছে পরিণতি লাভ করে। এই কথাটা তুমি এখানে বলতে পারো। তাহলে টি সেল পরিণতি লাভ করে কোথায়? পরিণতি লাভ করে থাইমাস গ্রন্থিতে। আর টি সেলটা উৎপাদিত হয় বা বি সেল উৎপাদিত হয়, এগুলা কোথায় উৎপাদিত হয়? আলটিমেটলি অস্থিমজ্জাতে। ঠিক আছে। এরপরে কথা এডিনয়েড গ্রন্থি। এডিনয়েড গ্রন্থি কোনটা? এটা হচ্ছে টনসিলের কথাই বোঝাইছে। ঠিক আছে, টনসিল আছে তিন ধরনের, একটা হচ্ছে প্যালেটাইন, এডিনয়েড এবং লিঙ্গুয়াল। তো এই যে এডিনয়েডটা আছে, এডিনয়েডটাই হচ্ছে আমাদের এডিনয়েড গ্রন্থি। তো টনসিলের মধ্যেই এটা পড়তেছে। ওকে, নেক্সট অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স কার সাথে সংযুক্ত থাকে? সিকামের সাথে সংযুক্ত থাকে। ওকে ফাইন। নেক্সট রক্তনালী সমূহ। তো ব্লাড ভেসেলের মধ্যে তো অবশ্যই লিম্ফোসাইট আছে, দ্যাটস ওয়াই রক্তনালী সমূহের মধ্যেও এটা লিম্ফয়েড অঙ্গ হিসেবে কাজ করে। অস্থিমজ্জা, অস্থিমজ্জা থেকে কি তৈরি হয়? সব ব্লাড ভেসেলগুলো আলটিমেটলি অস্থিমজ্জা থেকেই তৈরি হয়। ইভেন টি লিম্ফোসাইটের কথা বলো, বি লিম্ফোসাইটের কথা বলো, বা আদার যত ব্লাড ভেসেল আছে, লোহিত রক্তকণিকার কথা বলো, সবগুলাই আলটিমেটলি এই অস্থিমজ্জা থেকেই আসে। তবে টি লিম্ফোসাইটের টি ফর থাইমাস আর বি লিম্ফোসাইটের বি ফর বোন মেরু। সুতরাং এই যে অস্থিমজ্জা আছে, অস্থিমজ্জা থেকে বি লিম্ফোসাইটটা তৈরি তো ঘটেই, ম্যাচুরেশনও ঘটে। আর থাইমাস গ্রন্থির ক্ষেত্রে এটা অস্থিমজ্জাতে তৈরি হয়, কিন্তু ম্যাচুরেশন ঘটে টি সেলটা থাইমাস গ্রন্থির মধ্যে। ঠিক আছে, ভালো কথা। তাহলে অস্থিমজ্জার কথাটুকু আমরা পড়ে ফেলছি। সো সব ব্লাড ভেসেলগুলা অস্থিমজ্জাতেই তৈরি হয়। প্লীহা সম্পর্কে যে কথাটুকু এখানে লেখা আছে, তুমি এটা অধ্যায় 4-এর সাথে অ্যাড করে দিবা, কারণ এখানে যে দুইটা কথা আছে এটার চেয়ে অধ্যায় 4-এর মধ্যে আরো বেশি কথা লেখা আছে। সো প্লীহা সম্পর্কে কিছু জানার জন্য তুমি অধ্যায় 4 খুলবা, এখান থেকে পড়বা না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তুমি অধ্যায় 4-এর মধ্যে গিয়ে লিখে দিয়ে আসো, বইয়ের মধ্যে অ্যাড করবা।
প্লীহাকে ইমিউনোলজিক্যাল ফিল্টার বলা হয়, ইমিউনোলজিক্যাল ফিল্টার বলা হয়। আর কি আছে, প্লীহা দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। আমরা কিন্তু জানি লসিকা গ্রন্থি আছে কয়টা, 5টা, লিম্ফ নোড, টনসিল, প্লীহা, থাইমাস এবং লাল অস্থিমজ্জা। এর মধ্যে প্লীহাটাই হচ্ছে দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। কোথায় থাকে প্লীহা? প্লীহা কিন্তু এদিকে থাকে, ঠিক আছে, আমি যেমনি হাত রাখলাম অমনে থাকে হচ্ছে প্লীহাটা। ভালো কথা। তারপর টনসিল, টনসিল সম্পর্কে তো আমরা পড়ছি অধ্যায় 4-এর মধ্যে। লসিকা গ্রন্থি, লসিকা গ্রন্থিটা হচ্ছে সীম আকৃতির গ্রন্থি, সীম আকৃতির গ্রন্থি, এবং এর সম্পর্কে আসলে এর বেশি কিছু জানার দরকার নাই। নেক্সট, লসিকা নালী। লসিকা নালীর মধ্যে কি হয়, লসিকা পরিবাহিত হয়। পেয়ার্স প্যাচ, এই টার্মটা তোমার জানতে হবে, কারণ পরীক্ষা এটা এমসিকিউতে আসতে পারে, জ্ঞানমূলকেও আসতে পারে। যে পেয়ার্স প্যাচ বলতে কি বোঝায়, ক্ষুদ্রান্তের মধ্যে থাকা লসিকা টিস্যু। টান, তাহলে এটা কিন্তু আমাদের পেয়ার্স প্যাচটা ইম্পর্টেন্ট। এরপরে যাও, অনাক্রম্য তন্ত্রের মধ্যে কি কি কোষ আছে। তাহলে আমরা প্রথমে পড়লাম যে সিস্টেমটার নাম অনাক্রম্য তন্ত্র, তারপরে পড়লাম এই তন্ত্রের মধ্যে কি কি অঙ্গ আছে। তাহলে অঙ্গের মধ্যে কিন্তু আমরা ভাগ করছি প্রাইমারি, সেকেন্ডারি। প্রাইমারির মধ্যে কি আছে, কেন প্রাইমারি বলা হয়, সেকেন্ডারির মধ্যে কি আছে, কেন সেকেন্ডারি বলা হয়। ফাইন, প্রত্যেকটা অঙ্গে ডিটেইলস। এখন বলতেছি এই অঙ্গগুলোর মধ্যে কোন সেল আছে। তাহলে তন্ত্র, অঙ্গ, সেল। তাহলে এখন সেলগুলো সম্পর্কে একটু পড়বো। অনাক্রম্য তন্ত্রের প্রথমে হচ্ছে লিম্ফোসাইট থাকে, এই জন্য এটাকে লিম্ফয়েড অঙ্গ বলা হয়। তো লিম্ফোসাইটটা এখানে বেশি থাকে। অনাক্রম্য তন্ত্রের প্রধান কোষ দাগানোই আছে। তুমি এখন এখান থেকে টি লিম্ফোসাইট সম্পর্কে বা প্রত্যেকটা লিম্ফোসাইট সম্পর্কে পড়বো। তো বেসিক্যালি আমরা লিম্ফোসাইট সম্পর্কে পড়ি। চলো, লিম্ফোসাইটকে ভাগ করা যায় 3 ভাগে, এটা সম্পর্কে তুমি অন্তত পড়ে আসছো অধ্যায় 4-এর মধ্যে। তাহলে লিম্ফোসাইটকে ভাগ করা যায় 3 ভাগে, একটা হচ্ছে টি লিম্ফোসাইট, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, এবং আরেকটা হলো এনকে সেল। এনকে মানে হচ্ছে ন্যাচারাল কিলার সেল, অর্থাৎ বাংলায় বললে প্রাকৃতিক মারণ কোষ। তাহলে আমি এনকে অবলিক দিয়ে রাখলাম, প্রাকৃতিক মারণ কোষ। খুবই ভালো কথা, ডান। এখন আসো, আমরা যদি শুধু বি সেলটা সম্পর্কে একটু পড়ে ফেলি তাহলে আর খুব বেশি জিনিস থাকে না। তো বি লিম্ফোসাইট যেটা আছে, এই বি লিম্ফোসাইটটা প্লাজমা সেলে পরিণত হয়। প্রতিরক্ষা হিসাবে যখন কাজ করে এই বি লিম্ফোসাইটটা প্লাজমা সেলে কনভার্ট হয়ে যায়, প্লাজমা সেল। এই প্লাজমা সেলটা তৈরি করে পরবর্তীতে অ্যান্টিবডি। তাইলে অ্যান্টিবডি তৈরি হয় কোনটি থেকে, উত্তর হচ্ছে প্লাজমা সেল। অ্যান্টিবডি তৈরি হয় কোন লিম্ফোসাইট থেকে, উত্তর হচ্ছে বি লিম্ফোসাইট। আনসার ডান। নেক্সটে আসো, এখন আমরা টি লিম্ফোসাইট সম্পর্কে জানবো, তার আগে এনকে সেল সম্পর্কে একটু জেনে নেই। এনকে সেল আসলে ভাইরাস সেলকে ধ্বংস করে এবং ক্যান্সার সেলকে ধ্বংস করে বা টিউমার আক্রান্ত সেলকে ধ্বংস করে, ঠিক আছে। ভাইরাস সেল এবং ক্যান্সার সেলকে ধ্বংস করে কে, ন্যাচারাল কিলার সেল বা প্রাকৃতিক মারণ কোষ। খুবই ভালো কথা। এবং এটার জন্য আমাদের কিছু এনজাইম কাজ করে। যেসব এনজাইম লাগবে এই এনজাইমগুলোর নাম তোমাকে মনে রাখতে হবে। সাইটোটক্সিন, সাইটোটক্সিন, পারফোরিন এবং গ্রানাজাইম। ওকে, তাহলে সাইটোটক্সিন, পারফোরিন, গ্রানাজাইম এগুলা হচ্ছে আমাদের প্রাকৃতিক মারণ কোষ এর মধ্যে থাকে, এবং যার কারণে এই এনজাইমগুলো দিয়ে ভাইরাস সেল, ক্যান্সার সেল এগুলাকে ধ্বংস করে থাকে। ভালো কথা। এখন আসো, এই টি সেল সম্পর্কে আমাদের আসলে আলোচনাটা বেসিক্যালি বেশি বিস্তৃত। মানে টি সেল এর ক্লাসিফিকেশনটা বইয়ের মধ্যে যা লিখছে ঠিকমতো বোঝা যায় না যে কি লিখছে না লিখছে। সো টি সেলটা সম্পর্কে আমরা একটু জানি। প্রথম কথা হচ্ছে টি সেল আছে 4 ধরনের। আচ্ছা, সাইটোটক্সিক টি সেল, সাপ্রেসর টি সেল, হেল্পার টি সেল, মেমোরি টি সেল। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মেইন ঘাতক কে? মেইন ঘাতক হচ্ছে আমার সাইটোটক্সিক টি সেল। এই আসলে সবাইরে মারে, যত শত্রু আছে শত্রু বাহিনীকে মারার পেছনে দায়ী কে? সাইটোটক্সিক টি সেলটা। এখন কথা হচ্ছে সাইটোটক্সিক টি সেল যেন কাজ ঠিক মতো না করতে পারে এই জন্য তার পিছনে কুটনামি করে কে? এই সাপ্রেসর টি সেল।
এ হচ্ছে সাইটোটক্সিক টি সেলকে সাপ্রেস করে রাখে। সাপ্রেস করার অর্থ হচ্ছে অবদমন করা, মানে দমায় রাখা। দ্যাটস ওয়াই সাইটোটক্সিককে ঠিকমতো কাজ করতে দেয় না কে? সাপ্রেসর টি সেল। ওকে ফাইন। আর হেল্পার টি সেল আবার আছে দুই ধরনের, একটা হচ্ছে হেল্পার T1 আর একটা হলো হেল্পার T2। হেল্পার T2টা এখানে আমাদের কাজ করে বি সেল থেকে অ্যান্টিবডি কনভার্ট করায়, আর হেল্পার T1 সেলটা সাইটোটক্সিক টি সেলটাকে স্টিমুলেট করে, অর্থাৎ যেন এটা আরো বেশি কাজ করতে পারে। দ্যাটস ওয়াই হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতেছে। তাহলে হেল্পার টি সেল 1 এ হচ্ছে সাইটোটক্সিক টি সেলকে হেল্প করে, আর হেল্পার T2 এটা হচ্ছে বি সেলকে হেল্প করে। খুবই ভালো কথা। আর বাকি থাকলো কি? মেমোরি টি সেলের কথা। তো এই মেমোরি টি সেলের কাজ কি? যখন সাইটোটক্সিক টি সেলটা কাজ করে তখন তো কোনো একটা জীবাণুকে সে ধ্বংস করে। তো এ আসলে মনে রাখে যে ও ওই পুরাতন একটা জীবাণুকে ধ্বংস করছিল। সো অমনে মনে রাখে, এবং ওই যে জীবাণুটাকে ধ্বংস করছিল ভবিষ্যতে যদি কখনো ওই জীবাণুটা আবার আক্রমণ করে তখন কিন্তু এ মনে রেখে দেয় যে একে হচ্ছে এমনি মারতে হয়। ঠিক আছে? দেখবা যে ক্রিকেটে যখন খেলোয়াড়রা খেলে কোনো একটা ব্যাটসম্যানের স্পেসিফিক দুর্বলতা কোথায়, কে হচ্ছে থার্ড উইকেটের বাইরে ফোর্থ বা ফিফথ স্টাম্পে গিয়ে বেশি আউট হয়ে যায়, এরকম কিন্তু অ্যানালাইসিসগুলো করে। তো এ দেখা যায় যে জায়গাতে ভুল করতো ওরকম একই জায়গার মধ্যে বল করলে আবারও সে একই ভুলটা করে। ম্যাক্সিমাম টাইমে এটাই ঘটে যদি না কোনো কামব্যাক ঘটে তার। সো এরকমভাবে এই যে মেমোরি টি সেলটা আছে, মেমোরি টি সেলটা মনে রাখে যে এর দুর্বলতা হচ্ছে এখানে, এর এমনি মারতে হবে। তো এর হচ্ছে এমনি মারে এবং আলটিমেটলি দেহটাকে প্রিজার্ভ রাখে এবং দেহটাকে সুস্থ রাখে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের লিম্ফোসাইটের ক্লাসিফিকেশনটা। এখানে এই কথাগুলাই লেখা আছে একটু জটিল ভাষায়। সাইটোটক্সিক টি সেল যে কাজটা করে তাকে বলা হয় সাইটোটক্সিসিটি। ইজি কথা। নেক্সটে যাও। নেক্সট হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ এবং আচ্ছা ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজটা টিস্যুতে আসলে এটাকে ম্যাক্রোফেজ বলা হয়, বাট যখন সে ব্লাডে থাকে তখন তার নাম কিন্তু ম্যাক্রোফেজ থাকে না, তখন তার নাম থাকে মনোসাইট। তাহলে মনোসাইট ইন ব্লাড, ম্যাক্রোফেজ ইন টিস্যু, দে আর বোথ ক্যাপেবল অফ ফেগোসাইটোসিস। অ্যান্ড এরা এই ম্যাক্রোফেজটা কিন্তু যখন টিস্যুতে যায়, এক এক টিস্যুতে গেলে এক এক নাম হয়। যেমন যকৃতে গেলে তার নাম হয় কাফফার সেল, যোজক টিস্যুতে গেলে বলা হয় হিস্টিওসাইট, এলভিলাইতে গেলে বলা হয় ম্যাক্রোফেজ, অস্থিতে বলা হয় অস্টিওক্লাস্ট, বৃক্কতে বলা হয় মেসেঞ্জিয়াল কোষ, মস্তিষ্কে বলা হয় মাইক্রোগ্লিয়াল কোষ। তো এক একটার কিন্তু এক এক নাম আছে, এবং এগুলা কিন্তু পরীক্ষার এমসিকিউর জন্য মাছ লেভেলের ইম্পর্টেন্ট। মানে লক্ষ কোটি স্টার দিলেও কিন্তু এগুলা শেষ হবে না। সুতরাং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং লাগবে। আর এই ম্যাক্রোফেজগুলা মনোকাইন্স নিঃসরণ করে। তাহলে সাইটোকাইন নিঃসরণ করে টি সেল, যেটা সাইটোটক্সিক টি সেল ও হচ্ছে নিঃসরণ করে সাইটোকাইন। আর যেটা মনোসাইট অর্থাৎ ম্যাক্রোফেজ সে কিন্তু নিঃসরণ করে মনোকাইন। সুতরাং এমনি কিন্তু আমরা মনে রাখতে পারি একটা হচ্ছে সাইটোকাইন আর একটা মনোকাইন। শেষ। এরপরে আমরা তো লিউকোসাইটের মধ্যে মানে শ্বেত রক্তকণিকার মধ্যে একটা হচ্ছে পড়ছি মনোসাইট আর একটা পড়ছি লিম্ফোসাইট। এর বাদে আর কিছু আছে। কি কি আছে? দানাদার যেগুলো আছে গ্রানুলোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। তো এরা কি করে? জীবাণু ধ্বংস করে। কেমনে করে? অধ্যায় 4 এর মধ্যে পড়ে আসছি। এখান থেকে আর আলাদা করে পড়ার কিছু নাই। এখান থেকে আলাদা করে আর পড়ার কিছু নাই। নেক্সটে আসো মাস্ট কোষ থেকে। তো মাস্ট কোষটা কোথায় থাকে? ত্বক, নাক, জিহ্বা, ফুসফুস অঞ্চল আবরণ। এটা তোমার জিজ্ঞেস করতে পারে, বাট এটার চেয়ে বেশি জিজ্ঞেস করার কথা সেটা হচ্ছে অ্যালার্জি সৃষ্টির জন্য দায়ী কোনটি? অ্যালার্জি সৃষ্টির জন্য দায়ী হচ্ছে মাস্ট কোষ। তো পরীক্ষার জন্য এটা একটা স্টার দিয়ে নাও। ভালো কথা। এরপরে যাও অণুচক্রিকার মধ্যে। আমরা অধ্যায় 4 এর মধ্যে পড়ছিলাম অণুচক্রিকা ফেগোসাইটোসিস করতে পারে। তার মানে ফেগোসাইটোসিস করতে পারে অণুচক্রিকা। কথা হচ্ছে অণুচক্রিকা ফেগোসাইটোসিস করলে কাদেরকে ধ্বংস করে? ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে। বাট যদি নিউট্রোফিলের কথা জিজ্ঞেস করতো, নিউট্রোফিল কিন্তু ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া এবং ছত্রাককে ধ্বংস করে। তার মানে ডিফারেন্সটা কিন্তু আছে। ওকে, পরীক্ষায় আসলে কিন্তু ঝামেলা লাগাই ফেলবা। অণুচক্রিকার যে গঠন মঠন আছে, যা কিছু আছে, এগুলো আমরা অধ্যায় 4 এ পড়ছি। সো এখান থেকে আবার আলাদা করে পড়ার কিছু নাই। তারপরে ডেনড্রাইটিক সেল। ডেনড্রাইটিক সেল এটা আমরা এখান থেকে পড়তে পারবো। ত্বক এবং মিউকাস পর্দায় এটাকে বলা হয় ল্যাঙ্গারহ্যান্স সেল।
থাইমাস গ্রন্থির মেডুলায় এটাকে বলা হয় ইন্টারডিজিটেটিং ডেনড্রাইটিক সেল, তারপরে ফুসফুস যকৃৎ ও হৃৎপিণ্ডে ইন্টারস্টিশিয়াল ডেনড্রাইটিক সেল। সো এটা হচ্ছে তুমি এখান থেকে আলাদা করে পড়বা, সেটার জন্য আমি আলাদা করে স্টার দিয়ে রাখলাম। পরীক্ষায় কিন্তু এই যে উপরে একটু আগে পড়ে আসছি ম্যাক্রোফেজ বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হয়, এবং এই যে আমাদের কি বলা যায় ডিজিটেটিং সেল, সরি এখানে ডেনড্রাইটিক সেলগুলো আছে, তাহলে ডেনড্রাইটিক সেল এবং ম্যাক্রোফেজ সেলগুলা এটা সম্পর্কে কিন্তু আমাদের প্রত্যেকটার নামগুলা মনে রাখতে হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা সেলগুলা সম্পর্কে পড়ছি। এবার আসো টি সেল এবং বি সেলের মধ্যে পার্থক্য কি। একটা পার্থক্য তো বোঝাই যায় যে বি সেল হচ্ছে অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে কাজ করে, আর অ্যান্টিবডিগুলো বাহিত হয় প্লাজমার মাধ্যমে, অর্থাৎ কোষ রসের মাধ্যমে, বা আমাদের রস নির্ভর ইমিউনিটি সৃষ্টি করে কে, বি সেল। আর কোষ নির্ভর ইমিউনিটি সৃষ্টি করে কে, টি সেল। কারণ টি সেলটা ভাঙে কার মাধ্যমে, সাইটোটক্সিক টি সেলের মাধ্যমে, আর বি সেলটা আলটিমেটলি অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে ধ্বংস করে। তার মানে বি সেলটা হচ্ছে রস নির্ভর আর টি সেলটা হচ্ছে কোষ নির্ভর ইমিউনিটি সৃষ্টি করে। খুবই ভালো কথা। নেক্সট, টি সেল এইটা আমাদের কিভাবে ডেভেলপ করে, অর্থাৎ টি সেলটা যদি তুমি বলতে চাও যে টি সেলটা ম্যাচুরেশন ঘটে কোথা থেকে, টি সেল ম্যাচুরেশন ঘটে থাইমাস গ্রন্থি থেকে, টি ফর থাইমাস, টি ফর টি সেল। আর বার্সাল লিম্ফয়েড অঙ্গে, বার্সাল লিম্ফয়েড অঙ্গ মানে কি, বোন মেরু। তো বার্সাল লিম্ফয়েড অঙ্গ না বলে এত কঠিন কথা বলার দরকার নাই, পরীক্ষা আসলে পার্থক্য লিখতে দিলে বোন মেরুতে, বোন মেরু মানে কি, অস্থিমজ্জা, তাহলে অস্থিমজ্জাতে পরিণতি লাভ করে কে, আনসার হচ্ছে বি সেল। শেষ। নেক্সট, টি সেল কি কাজ করে, বি সেল অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে কাজ করে, আর টি সেল কি কাজ করে, সরাসরি জীবাণু বা অ্যান্টিজেনের নিয়ন্ত্রণ ঘটে। তাহলে টি সেলটা ডাইরেক্ট আক্রমণ করে, সাইটোটক্সিসিটি সৃষ্টি করে। তাহলে তুমি লিখতে পারো টি সেল সাইটোটক্সিসিটি সৃষ্টির মাধ্যমে জীবাণু ধ্বংস করে, আর বি সেল অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে জীবাণু ধ্বংস করে। তারপরে যাব 4 নম্বরে, টি সেলের প্রকারভেদগুলো পড়বা, যে টি সেলের মধ্যে কি কি প্রকারভেদ আছে, 4টা প্রকার পড়ছি। বি সেলের মধ্যে ওরকম প্রকারভেদ নাই, বাট বি সেল থেকে তৈরি হয় প্লাজমা সেল আর মেমোরি সেল। তো মেমোরি সেলটা কোথায় আমরা বলি নাই, ওইটা আসলে পরে আছে, যখন গৌণ প্রহরা পড়বো তখন ওখানে আছে। সো এটা হচ্ছে আমাদের এখানে কথা, বি সেলকে দুই ভাগে ভাগ করা, মানে বি সেল থেকে দুইটা রূপ আছে আর কি, একটা হচ্ছে প্লাজমা সেল যেটা থেকে পরবর্তীতে অ্যান্টিবডি সৃষ্টি হয়, আর একটা হচ্ছে মেমোরি সেল যেটা হচ্ছে মনে রাখে যে ওই জীবাণুটাকে কেমনে মারতে হয়। তারপরে যাব ক্যান্সার সেল ও প্রতিস্থাপিত টিস্যুর কোষ ধ্বংস করতে পারে, পারে এই টি সেলটা পারে, কিন্তু এ কিন্তু পারে না। কারণ ক্যান্সার সেল হইলেও, এ ক্যান্সার সেল কি প্রতিস্থাপিত টিস্যু হইলেও এগুলোর উপর কিন্তু অ্যান্টিবডি কাজ করতে পারে না। আর অ্যান্টিবডি যদি কাজ না করতে পারে তখন বি সেলটাও কাজ করতে পারে না। তাইলে আলটিমেটলি আমরা বলতে পারি বি সেল এটা কাজ করতে পারে না, টি সেল পারে। 6 নম্বরে, সাবপ্রেসর টি সেল বলতে যেহেতু একটা টি সেল আছে, সুতরাং সাবপ্রেশন করার ক্ষমতা কার মধ্যে থাকবে, টি সেলের মধ্যে থাকবে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি সাবপ্রেশন, বা বাংলায় বললে অবদমন, এই অবদমনমূলক প্রভাব কোথায় আছে, টি সেলের মধ্যে আছে। আর বি সেলের মধ্যে এরকম অবদমনমূলক কোনো প্রভাব নাই। এখানে আমাদের টি সেল এবং বি সেলের মধ্যে একটা পার্থক্যের বক্স আছে, এই পার্থক্যের বক্সটার মধ্যে 30টা লাগাও, দিলাম, ইম্পর্টেন্ট আছে কিন্তু। তারপরে যাই মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা। তো মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুইটা ভাগে তুমি ভাগ করতে পারো। একটা হচ্ছে আমরা ইনবর্ন, জন্মলগ্ন থেকে আমরা এগুলো নিয়ে আসি, আর আরেকটা হচ্ছে অ্যাকোয়ার্ড, অর্থাৎ অর্জিত। আমরা আমাদের জীবনযাপন চলার মাধ্যমে বিভিন্ন কারণে বিভিন্নভাবে এই প্রতিরক্ষা সিস্টেমটা ডেভেলপ করতে পারি। তো ফার্স্টে আছে অনির্দিষ্ট, আর একটা হচ্ছে সুনির্দিষ্ট। অনির্দিষ্টকে আমরা বলতে পারি সহজাত, আর সুনির্দিষ্টকে বলতে পারি আমরা অর্জিত। তাহলে এখানে কিন্তু অনেকগুলো ক্লাস আছে, ঠিক আছে? যারা অধ্যায়টা একবারও পড়ো নাই তাদের জন্য এই জিনিসটা একটু লিখতেছি। অনির্দিষ্ট মানেই হচ্ছে সহজাত, আর এটা আছে সুনির্দিষ্ট মানে হচ্ছে অর্জিত। তো আমাদের প্রতিরক্ষার 3টা স্তর আছে, এর মধ্যে একটা স্তর হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তর, আর সহজাতের মধ্যে আবার 2টা স্তর আছে, একটা হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর আর দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। ঠিক আছে, মনে রাখবা যেটা আমাদের বডির
একদম এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে কাজ করে সেটা হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর, আর যেটা এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে কাজ করে না সেটাকে বলা হয় দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। তো আমি আসো তোমাদেরকে নেমোনিক্সের মাধ্যমে জিনিসটা শিখাই ফেলি যে কোনটার এক্সাম্পল কেমনে মনে রাখবো। প্রথম কথা হচ্ছে দ্বিতীয়টা মনে রাখো, বাকি একটা মনে রাখার দরকার নাই। দ্বিতীয় সেলটার কথা, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে হচ্ছে কি মনে রাখবো, মনে রাখবা ফাইজা কম পড়ে। কি পড়ে? ফাইজা কম পড়ে। ওকে, ফা থেকে হচ্ছে ফেগোসাইট, রস্যই থেকে হচ্ছে ইন্টারফেরন। ওকে, ইন্টারফেরন কার এগেইনস্টে কাজ করে? ভাইরাসের এগেইনস্টে কাজ করে। যা থেকে হচ্ছে জ্বর। ক থেকে হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম, কমপ্লিমেন্ট সিস্টেম। ম থেকে হচ্ছে প্রাকৃতিক মারণ কোষ। প থেকে হলো প্রদাহ। র থেকে রক্ততঞ্চন। এর বাইরে কি আছে? এর বাইরে তুমি এখান থেকে অ্যাকিউট ফেজ প্রোটিন, কারণ এটা তো তুমি হচ্ছে ফর সাথে লাগাইতে পারো যেহেতু এটা ফেজ আছে, তাহলে অ্যাকিউট ফেজ প্রোটিন। খুবই ভালো কথা, ডান। তাহলে ফাইজা কম পড়ে, এটা সম্পর্কে আমরা জানলাম। এটা হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে পড়তেছে, ডান। নেক্সট হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর বলতে কি বোঝায়? যেটা আমাদের বডির এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে কমিউনিকেট করতে পারে তাকে বলা হয় প্রথম প্রতিরক্ষা স্তর। তাহলে এটার এক্সাম্পল কি বলার আছে? আমাদের এখানে কানের মধ্যে থাকে সেরোমিনাস গ্রন্থি, এটা হইতে পারে। মুখের মধ্যে লালা আছে, লালা প্রতিরক্ষা সিস্টেমের অংশ। চোখের মধ্যে অশ্রু আছে, তাহলে অশ্রু প্রতিরক্ষা সিস্টেমের অংশ। তো এগুলো সম্পর্কে আমরা ডিটেইলস দেখবো বইয়ের মধ্যে, বাট আমরা একটা গ্রোস আইডিয়া রাখতে পারি যে কোনটা আসলে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর, ডান। এছাড়া পাকস্থলীর অ্যাসিড হইতে পারে, যেমন পাকস্থলীর অ্যাসিড কিভাবে বাইরের সাথে কমিউনিকেট করতে পারে? তুমি যদি বমি করো, বমি করলে কি হবে? পাকস্থলীর অ্যাসিডটা কিন্তু কিছু পরিমাণে বেরিয়ে যাবে, তাই না, খাবারের সাথে। দ্যাট মিনস এটাও কিন্তু আমাদের প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে পড়তেছে। তৃতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে কি পড়বে? তৃতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে প্রথমত অ্যান্টিবডিটা আছে একটা এক্সাম্পল, লিম্ফোসাইট একটা এক্সাম্পল। লিম্ফোসাইট দিয়ে আসলে টি লিম্ফোসাইট বোঝাইতেছে। এছাড়া মেমোরি সেল হচ্ছে আর একটা এক্সাম্পল। সো এই হচ্ছে আমাদের অর্জিত প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত তিনটা জিনিস। আশা করি এতটুকু পড়লে আমরা সামনের অনেক কিছু আগাইতে পারবো। প্রথমত এখানে প্রতিরক্ষা স্তরের কথা লেখা আছে, একবার জাস্ট দেখবা। নেক্সটে হচ্ছে এখান থেকে আর কিছু না, ত্বকের কথায় আসি। এখান থেকে পরে লাভ নাই, মানে এখান থেকে তুমি যদি জাস্ট এক লাইন দুই লাইন করে কোনো কিছু লিখতে পারো, এটাই আসলে মোর দেন এনাফ। এখান থেকে অত বেশি ডিটেলসে কিছু লেখার নাই। তবে পরীক্ষায় কিন্তু এগুলো সৃজনশীলে আসে, সৃজনশীলে আসে যে প্রথম প্রতিরক্ষা স্তর সম্পর্কে শুনতে চায়, প্রথম প্রতিরক্ষা স্তর সম্পর্কে লিখো, এরকম ভাবে কিন্তু আসে। তাহলে এখানে যেসব পয়েন্ট আছে পয়েন্টগুলো তো লিখবাই, পাশে এক লাইন করে লিখে দিবা, তাহলে দেখবা যে মার্ক হয়ে গেছে। তো দেখো প্রথমত ত্বকের কথা লিখছে, ত্বক হচ্ছে একটা কার্যকর প্রতিবন্ধক, দেহের সবচেয়ে বড় অঙ্গ। তারপরে লোমের কথা, লোম থাকে কোথায়? নাকের মধ্যে, তো এটা হচ্ছে নাককে প্রোটেক্ট করে। তারপরে সিলিয়া, সিলিয়া থাকে কোথায়? শ্বাসনালীতে থাকে, ফেলোপিয়ান টিউবে থাকে। ফেলোপিয়ান টিউব যারা পড়ো নাই, এটা হচ্ছে অধ্যায় 9 এর মধ্যে আছে, স্ত্রী প্রজননতন্ত্রের একটা পার্ট। ওকে, তাহলে শ্বাসনালীর কথা পড়লাম এবং ফেলোপিয়ান টিউবের কথা পড়লাম, এটার মধ্যে সিলিয়া থাকে, ডান। নেক্সট হচ্ছে অশ্রু এবং লালা, এখানে কি এনজাইম থাকে? লাইসোজাইম এনজাইম থাকে, খুবই ভালো কথা। এছাড়াও এখানে অ্যান্টিবডি থাকে, কি অ্যান্টিবডি? IgA অ্যান্টিবডি থাকে, তাহলে এখান থেকে ইমিউনোগ্লোবুলিন A অ্যান্টিবডি থাকে, এটা পড়ে ফেলা যায়, গেল। নেক্সট হচ্ছে সেরোমেন, সেরোমেন কোথায় পাওয়া যায়? কানের মধ্যে পাওয়া যায়। কানের কোথায়? কর্ণকুহরের মধ্যে পাওয়া যায়, শেষ। পৌষ্টিক নালীর অ্যাসিড, এটা সম্পর্কে ইতিমধ্যে ডিসক্রাইব করছি। রেচন জননতন্ত্রের অ্যাসিড, এখানে কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড থাকে, সো এটা এখান থেকে পড়লা। নেক্সট
মাইক্রোবায়োম, জাস্ট একবার পড়ে নিলা। তারপরে মলত্যাগ এবং বমি, তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তরে অন্তর্ভুক্ত। একবার রিডিং দিবা। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে দেখো আমরা ইতিমধ্যে পড়ে ফেলছি, ফাইজা কম পড়ে। সো এখান থেকে যদি পরীক্ষা আসে জাস্ট এক লাইন 2 লাইন করে লিখতে পারার মতো করে লিখে দিবা। তাহলে ফেগোসাইটের কথা লিখবা যে ফেগোসাইট কি কি আছে, তারপরে সহজাত মারণ কোষ যেটা এনকে সেল, এনকে সেল কি কি এনজাইম নিয়ে কাজ করে, এনকে সেল কোন কোন সেলকে ধ্বংস করে, এটা লিখতে পারলে ভালো। তারপরে প্রদাহ, প্রদাহতে 4টা জিনিস ঘটে, লাল হয়, গরম হয়, ফুলে যায় এবং লাস্টে ব্যথা হয়। লাল গুফে ব্যথা দিয়ে মনে রাখতে পারো। লাল থেকে হচ্ছে ক্ষতস্থানের লাল, গুফের গ থেকে হচ্ছে গরম, আর ফু থেকে হচ্ছে ফুলে যায়, আর লাস্টে হচ্ছে ব্যথা, তাহলে সবশেষে ব্যথার প্রকাশ ঘটায়। এটা হচ্ছে প্রদাহ। তারপরে যাব কমপ্লিমেন্ট সিস্টেম। কমপ্লিমেন্ট সিস্টেমের যে প্রোটিন, তা আমাদের দেহের টোটাল প্লাজমা প্রোটিনের 10%, যা 20 ধরনের প্লাজমা প্রোটিন নিয়ে গঠিত। 20 ধরনের প্লাজমা প্রোটিন নিয়ে গঠিত, আর 10% হচ্ছে টোটাল প্লাজমা প্রোটিনের 10%। তারপরে যাব ইন্টারফেরনের কথায়। ইন্টারফেরনটা হচ্ছে ভাইরাসকে ধ্বংস করে এবং এটা একটা গ্লাইকোপ্রোটিন। সো এখানে গ্লাইকোপ্রোটিন আলাদা করে পড়লে লাভ নাই, তুমি এটা অধ্যায় 3 এর মধ্যে গিয়ে পড়বা। কোষ রসায়ন অধ্যায়ের গ্লাইকোপ্রোটিনের এক্সাম্পলের মধ্যে গিয়ে ইন্টারফেরনটা লিখে আসো, যাও লিখছো। তারপরে যাব জ্বরের মধ্যে। জ্বরের কথায় হচ্ছে এখানে জ্বর যখন উঠে তখন হচ্ছে পাইরোজেন নিঃসৃত হয়, তাহলে পাইরোজেনের ক্ষরণের কারণে জ্বর হয়ে থাকে এবং 103.3 ডিগ্রির উপরে, অর্থাৎ 101.4 ডিগ্রি থেকে 4 ডিগ্রি ফারেনহাইট থেকে 101.4 ডিগ্রি ফারেনহাইট থেকে প্যারাসিটামল খাওয়া অ্যালাউ করা হয়। ভালো কথা। নেক্সটে যাব। তাহলে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর পর্যন্ত শেষ। তৃতীয় প্রতিরক্ষা স্তর থেকে আলাদা করে পড়ার মতো কিছু নাই। এখানে হচ্ছে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা স্তর, এগুলো সম্পর্কে আমাদের একটা পার্থক্যের বক্স দেওয়া আছে। তো চাইলে এটা একবার পড়ে নিতে পারো। তো পরীক্ষা আসার মতো অতটা গ্রহণযোগ্য বলতে কিছু নাই। এটা অলরেডি আমরা পড়ে ফেলছি, একটু আগেই পড়ছি, তাই না? ডান। তাইলে এতক্ষণ পর্যন্ত আমরা কি কি পড়লাম? প্রথমে হচ্ছে প্রতিরক্ষা সম্পর্কে জানছি, প্রতিরক্ষা তন্ত্র সম্পর্কে জানছি, প্রতিরক্ষা তন্ত্রের অঙ্গ সম্পর্কে জানছি, প্রতিরক্ষা তন্ত্রের অঙ্গের কোষ সম্পর্কে জানছি, শেষ। এরপরে প্রতিরক্ষা সিস্টেম সম্পর্কে জানবো। তাহলে প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা স্তর, তাহলে তিনটার মধ্যে কি কি উপাদান আছে এবং এক লাইন করে ব্যাখ্যা বা গুরুত্বপূর্ণ কোনো এমসিকিউ থাকলে সেটা আমরা ইতিমধ্যে দেখে নিছি। ডান। নেক্সটে হচ্ছে দেহের প্রতিরক্ষায় ত্বকের কি ভূমিকা আছে। এটা কিন্তু সৃজনশীলে আসে, সিকিউতে কিন্তু আসে, ঠিক আছে? দেহের প্রতিরক্ষায় কি ভূমিকা, ত্বকের কি ভূমিকা, তাহলে এটা কিন্তু এখান থেকে পড়ে লাভ নাই। জাস্ট তুমি এখান থেকে বড় এটা পড়তে পারো যে ত্বক কি। ত্বক হচ্ছে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তরে অন্তর্ভুক্ত এবং এটা হচ্ছে একটা অনির্দিষ্ট প্রতিরক্ষা স্তর। গেল। ডান। নেক্সটে যাব। এছাড়া আমরা বলতে পারি সহজাত প্রতিরক্ষার অন্তর্ভুক্ত। তো এখানে কি কি আছে, ত্বক সম্পর্কে বিভিন্ন আলোচনা করা আছে যে ত্বকের মধ্যে কিভাবে সে প্রতিরক্ষা হিসেবে কাজ করতেছে। তার মধ্যে একটা হচ্ছে ত্বকের বাইরের স্তরে থাকে এপিডার্মিস, ত্বকের বাইরে থাকে এপিডার্মিস, এপিডার্মিসের মধ্যে থাকে 5টা লেয়ার, মনে রাখা যায় এটা দিয়ে, ঠিক আছে? সি ফর স্ট্যাটাম কর্নিয়াম, এল ফর লুসিডাম, জি ফর গ্রানুলোসাম, এরপরে স্পঞ্জিওসাম, আর বি ফর হচ্ছে বেজালি। তো বেজালি হচ্ছে সবচেয়ে ভিতরে থাকে, সবচেয়ে বাইরে থাকে হচ্ছে স্ট্যাটাম কর্নিয়াম। তো স্ট্যাটাম কর্নিয়ামের নামটা এখানে লেখা হয়েছে, স্ট্যাটাম কর্নিয়াম। তো এটা হচ্ছে বেসিক্যালি ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করতে পারে। ডান। নেক্সট, এটা হচ্ছে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়াকে জীবাণু ধ্বংস থেকে, বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়াকে রক্ষা করে আর কি, ক্ষতিকর জীবাণু থেকে। তারপরে ত্বকের মেলানিন রঞ্জক, অতিবেগুনি রশ্মি এবং ক্যান্সার থেকে রক্ষা করে। ভালো কথা। তাহলে কিছু পয়েন্ট পাচ্ছি, কিন্তু একটা পয়েন্ট ছিল আমাদের এই যে স্ট্যাটাম কর্নিয়াম, এটা হচ্ছে ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। সেকেন্ড কথা হলো এখানে উপকারী ব্যাকটেরিয়া গুলাকে বাঁচায়। 3 নম্বরে মেলানিন রঞ্জক, এটা দিয়ে হচ্ছে দেহকে রক্ষা করে। 4 নম্বরে ঘাম গ্রন্থি এবং সিবেসিয়াস গ্রন্থি, এইটার কোথায় থাকে, এটার পিএইচ, এটা হচ্ছে ত্বক পৃষ্ঠের পিএইচ 3 থেকে 5-এর মধ্যে রাখে, ফলে যে কোনো অম্লীয় অবস্থায় জীবাণুর অণুজীবের বৃদ্ধিতে বাধা প্রদান করে। ঘামে লাইসোজাম এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে। আচ্ছা, ভালো কথা। তাহলে ঘাম গ্রন্থি এবং সিবেসিয়াস গ্রন্থি এটাকে অম্লীয় করে রাখে। নেক্সট, এখান থেকে আর কিছু লাগবে না, এখান থেকে আমাদের তেমন কিছু লাগবে না, তবে লাগবে অশ্রু লালার মধ্যে লাইসোজাইম থাকে,
সিমেনে থাকে স্পারমিন, দুধে থাকে ল্যাকটোপারঅক্সিডেজ। এগুলা কিন্তু আমাদের এনজাইমগুলোর নাম লাগবে। তাহলে কোন এনজাইম কি কি নাম আছে এগুলা কিন্তু আমাদের দরকার। ভালো কথা। নেক্সটে যাব। এখানে সেরোমেন বা কানের লোমের কথা লেখা আছে, যদিও অতটা ইম্পর্টেন্ট না, চাইলে পড়তে পারো নাও পড়তে পারো। তারপরে দেখো লাইসোজোম আর লাইসোজাইমের মধ্যে পার্থক্য। লাইসোজোম হচ্ছে একটা কোষীয় অঙ্গাণু আর লাইসোজাইম হচ্ছে একটা এনজাইম। শেষ। তারপরে খাদ্যদ্রব্যের ব্যাকটেরিয়া ধ্বংসে পরিপাকনালীর অ্যাসিড ও এনজাইমের ভূমিকা। এটা তো পড়া হইলই, এখান থেকে আলাদা করে পড়ার মতো তেমন কিছু নাই। এটা পড়া যায়, মানে সিকিউতে কিন্তু এই জিনিসটা আসে। পরিপাকনালীর অ্যাসিড এবং এনজাইমের ভূমিকা খাদ্যদ্রব্যের ব্যাকটেরিয়া ধ্বংসে। তো ফার্স্ট অফ অল এখানে কি আছে, লালা গ্রন্থির মধ্যে লাইসোজাইম থাকে এবং লাইসোজাইম নামে এক ধরনের এনজাইম থাকে। এটা কি কি জীবাণুকে ধ্বংস করে, চাইলে এটা পড়তে পারো, না পড়তে পারো, কোনো বিষয় না। তো ব্যাকটেরিয়া হাবিজাবি অনেক কথা লিখছে, এত কিছু দরকার নাই। প্রথম কথা হচ্ছে পরিপাকনালীর অ্যাসিড কি কাজ করে, এটা হলো দরকার। আচ্ছা, তারপরে যাব এখান থেকে আমি সেকেন্ড পয়েন্টে, এবং সেকেন্ড পয়েন্টও তেমন কিছু দেখতেছি না। তো এখানে বাইকার্বনেট আয়নের কথা লেখা আছে। দাঁতে অ্যাসিডের উপস্থিতিকে প্রশমিত করে বা নিষ্ক্রিয় করে, ভালো কথা। তারপরে গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক জুস অ্যাসিডিক মাধ্যম সৃষ্টি করে। 4 নাম্বার থেকে তেমন কিছু নাই। 5 নাম্বার হচ্ছে পিত্ত। পিত্ত অন্ত্রেডিউরাম অবস্থা কাইমে অ্যান্টিবডি উৎপন্নের মাধ্যমে ব্যাকটেরিয়া বৃদ্ধি প্রতিহত করে, ভালো কথা। এর বাইরে আর তেমন কিছু নাই ইম্পর্টেন্ট আহামরি। তাহলে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর থেকে আমরা ত্বক সম্পর্কে জানলাম এবং পোস্টিকনালী অ্যাসিড সম্পর্কে জানলাম। তারপরে সেকেন্ডটাতে যাব, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। এখানে প্রথমে কি আছে, এখানে হচ্ছে ম্যাক্রোফেজের কথা লেখা আছে এবং নিউট্রোফিলের কথা লেখা আছে। তো ম্যাক্রোফেজের কথা আমরা শুনতে পারি যে ম্যাক্রোফেজ এটার স্পিড কত, 40 মাইক্রোমিটার পার মিনিট। 100টার মতো ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে একটা ম্যাক্রোফেজ। আর একটা নিউট্রোফিল হইলে 3 থেকে 20টা ম্যাক্রোফেজ গ্রাস করতে পারে। ওকে, নিউট্রোফিলের সংখ্যা কত, 100 বিলিয়ন, ঠিক আছে, 100 বিলিয়ন নিউট্রোফিলের সংখ্যা। ওকে, এখান থেকে দাগানো লাইনটা চাইলে পড়তে পারো, তো এমন লেভেলের ইম্পর্টেন্ট না। নিউট্রোফিল হচ্ছে 3 থেকে 20টা ব্যাকটেরিয়া ধ্বংস করে। ম্যাক্রোফেজ আর নিউট্রোফিলের মধ্যে পার্থক্য চাইলে এটা দেওয়া যায়, পরীক্ষা কিন্তু আসতেই পারে। তো এরপরে যাব আমরা অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে তো ফেগোসাইটোসিস প্রসেসটা কিন্তু খুবই খুবই মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। তুমি যদি ফেগোসাইটোসিস না পারো তাহলে আসলে অধ্যায় কিছুই পারো না, কারণ সিকিউর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের এই ফেগোসাইটোসিসটা। সো আমি এখানে অনেকগুলা সিকিউর জন্য স্টার দিয়ে রাখলাম, স্টার অনেকগুলা, ঠিক আছে। ফেগোসাইটোসিস কিন্তু তোমার পরীক্ষার জন্য পারাই লাগবে এরকম একটা জিনিস। ওকে ফাইন, নেক্সটে হচ্ছে আমরা ফেগোসাইটোসিস প্রসেসটা সম্পর্কে জানবো, ফেগোসাইটোসিসে কেমনে কি হয় না হয়। সো এটা কিন্তু ডিটেইলসে জানা লাগবে। প্রথম কথা হচ্ছে ফেগোসাইটোসিস প্রসেসটা কাদের মাধ্যমে ঘটে, ফেগোসাইটের মাধ্যমে ঘটে। ফেগোসাইট কারা, নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ। বেসিক্যালি ম্যাক্রোফেজটা হচ্ছে প্রধান, ঠিক আছে। এখন আসো ফেগোসাইটিক প্রক্রিয়া। তো এটার জন্য প্রথমে তো তুমি এই চিত্রটা পরীক্ষার জন্য আঁকবা, পরীক্ষায় যদি আসে তাহলে এই চিত্রটা আঁকবা। চিত্রটা আমি বুঝাই দিব, এটা আমি না বুঝাই দিলেও তুমি পারবা। জিনিসটা আসলে কি ঘটে সেটা তোমার প্রথমে বলি। তো প্রথমে কোনো একটা জায়গায় ধরো কোনো একটা জীবাণু আসলো। তো ধরো আমার কাছে এখানে হচ্ছে এই জায়গার মধ্যে একটা জীবাণু আসছে। তো প্রথমে কি করবে, যে জায়গার মধ্যে জীবাণু আছে আমি তো আগে ওই জায়গার মধ্যে যাইতে হবে। তো ধরো এখানে হচ্ছে জীবাণুটা আছে, আমি হচ্ছে এখানে আসছি, তাহলে আমি হচ্ছে ফেগোসাইট আর জীবাণুটা হচ্ছে এখানে ছিল। তাহলে সংক্রমিত স্থানে ফেগোসাইটিক কোষের আগমন। তাহলে যে জায়গায় সংক্রমণ হয়েছে সেই জায়গার মধ্যে ফেগোসাইটিক কোষটা আগে যাইতে হবে, তারপরে না মারতে হবে সম্মুখ যুদ্ধ করার জন্য। তাহলে সংক্রমিত স্থানে ফেগোসাইটিক কোষের আগমন। তাহলে সংক্রমিত স্থান যেখানে সংক্রমিত হয়েছে অণুজীবের মাধ্যমে, অথবা অণুজীবের এক্সাম্পল হিসেবে ব্যাকটেরিয়া হইতে পারে বা এর একটা কোনো কিছুর মাধ্যমে আক্রমণ ঘটেছে, সেখানে ফেগোসাইটিক কোষটা যাবে, গেল। নেক্সট কথা, এখন এই ফেগোসাইটটা এক্সাক্ট অণুজীবটারে চিনতে পারতেছে কিনা, এটা তো একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ এখানে শুধুমাত্র অণুজীব যে আছে তা তো না, নিজের দেহের কোষও আছে। তাহলে ফেগোসাইটটা অণুজীবটাকে অর্থাৎ ব্যাকটেরিয়াটাকে চিনতে পারতেছে কিনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে ফেগোসাইটটাকে অণুজীবটারে চিনতে হবে। চিনতে পারার যে প্রসেস,
এইটা ফেগোসাইটের মধ্যে একটা ইনহেরেন্ট কোয়ালিটি, অর্থাৎ ফেগোসাইটের মধ্যে একটা সহজাত বৈশিষ্ট্য হচ্ছে তারা অণুজীবকে দেখে চিনতে পারে। বাট কিছু কিছু ফেগোসাইট আছে যারা চিনতে পারে না, তাদের জন্য একটা হেল্পিং হ্যান্ড লাগে। হেল্পিং হ্যান্ডের নাম হচ্ছে অপসোনিন। অপসোনিন হিসাবে বিভিন্ন প্রোটিন থাকতে পারে, যেমন আইজিজি, C3b, এগুলো হচ্ছে আইজিজি হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি, C3 মানে হচ্ছে কমপ্লিমেন্টারি প্রোটিন একটা, এরকম ভাবে সিআরপি, আরো বেশ কিছু প্রোটিন আছে। তো এই প্রোটিনের নাম তোমার মনে রাখার কোনো প্রয়োজন নাই। তাহলে অপসোনিনের সাহায্য নিতে হয় ফেগোসাইটটা যদি অণুজীবটাকে চিনতে হয়। ডান। এখন কথা হচ্ছে অপসোনিন জিনিসটা কি, তাহলে যার সাহায্যে ফেগোসাইটটা অণুজীবকে চিনতে পারে এটাই হচ্ছে অপসোনিন। এই কথাটা এখানে লিখছে একটু মশলা মিশায় লিখছে আর কি, একটু কঠিন ভাষায় লিখছে যেন জিনিসটা পড়তে তোমার কষ্ট হয়। টিচারদের কাজই তো এটা, বইয়ের ভাষাটা এমনভাবে এত কঠিন করে লেখা যেন পড়তে আমাদের কষ্ট হয়। আচ্ছা, তারপর এটা গেল, তাহলে অলরেডি আমার জীবাণু যেটা ছিল সেই জীবাণুটাকে চিনে ফেলছে। এখন কি আমার ক্ষমতা আছে এরে মারার, আমি কি মারবো না, আমি এরে মেরে ফেলবো। ওকে, তাহলে অণুজীবের সাথে ফেগোসাইটটা প্রথমে সংযুক্ত হয়, প্রথমে অণুজীবের সাথে ফেগোসাইটটা এসে সংযুক্ত হয়, তারপরে না মারবে। তাহলে প্রথমে হচ্ছে অণুজীবের সাথে ফেগোসাইটটা সংযুক্ত হয়েছে। তাহলে পয়েন্টগুলো যাই, প্রথমত কোনো একটা জায়গায় জীবাণু আক্রমণ করছে, সেখানে ফেগোসাইটটা যাবে, গেল, যাওয়ার পরে চিনতে হবে যে আসলে অণুজীব কিনা। তাহলে চেনার জন্য লাগবে অপসোনিন অথবা নিজে চিনতে পারে। তারপরে অণুজীবের সাথে ফেগোসাইটটা এসে কানেক্টেড হয়েছে, হইল। এরপরে কি হইল, অণুজীবের ভক্ষণ। নেক্সট প্রসেস, অণুজীবটা এখন ভক্ষণ করে ফেলবে। এখন ভক্ষণ তো আর এমনি এমনি করা যায় না। এটার জন্য ধরো এটা হচ্ছে আমার ফেগোসাইটটা ছিল, আর এটা হচ্ছে আমার অণুজীবটা ছিল। এখন এই যে আমার ফেগোসাইটটা ছিল, এ হচ্ছে নিজের ক্ষণপথগুলাকে বের করে দেয়। এ হচ্ছে কি করে বের করে দিছে, এটা হচ্ছে এরকম ভাবে চেঞ্জ হয়ে গেছে, নিজেকে পরিবর্তিত করে ফেলছে। আর এই যে আমার এখানে ব্যাকটেরিয়াটা ছিল বা অণুজীবটা ছিল, সেই অণুজীব বা ব্যাকটেরিয়াটা এখানে চলে আসছে। এরপরে সে কি করে, ক্ষণপথ তো আগে বের করছিল, এখন ক্ষণপথগুলো একদম পেঁচায় ফেলে চারদিক থেকে, তাইলে তখন কি করবে, ঠিক আছে, পরের ধাপে এই কাজটা করছে। তাহলে এখন কিন্তু এটার ভিতরে ইনগালফ করে নিছে, এটা বলতে পারি আমরা ইনগালফ করে নিছে, ঠিক আছে। ইনগালফ করে নেওয়ার পরে এখন এখন কিন্তু একদম ঢুকে গেছে, এখন আলটিমেটলি এটার ভিতরেই চলে আসছে এই যে অণুজীবটা, এটাই কিন্তু আলটিমেটলি ঘটে। সো এই হচ্ছে প্রসেস, এবং যে দেহটা তৈরি হয়েছে সেটাকে বলা হয়, এটার নাম হচ্ছে ফেগোজোম। ফেগোজোম গেল। এখন এই ফেগোজোম তো হয়েছে, হওয়ার পরে এই যে আমার ফেগোসাইটটা ছিল, এই ফেগোসাইটের সেলের মধ্যে তো লাইসোজোমও আছে, তাই না? ফেগোসাইটের দেহের মধ্যে লাইসোজোমও আছে। তো ফেগোসাইটের দেহের যে লাইসোজোমটা আছে, সে কি করে, এই যে ব্যাকটেরিয়ার দেহটা আছে তাকে ধ্বংস করতে চায়। তাহলে ফেগোসাইটের যে লাইসোজোমটা আছে, এখানে লেখা আছে ফেগোলাইসোজোম গঠন করে। তাহলে এটা হচ্ছে আমাদের ফেগোসাইট এবং এটা হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার মধ্যে এই যে ফেগোসাইটের লাইসোজোমগুলো আছে সেগুলো দিয়ে সে ধ্বংস করে ফেলে, ধ্বংস করে আলটিমেটলি এটাকে একদম ধ্বংস করে ফেলে। তাহলে ফেগোলাইসোজোম গঠন গেল। তাহলে ফেগোসাইটের সাইটোপ্লাজমের মধ্যে যে লাইসোজোমগুলো থাকে, এই লাইসোজোমগুলা ফেগোজোমের ঝিল্লির সাথে একীভূত হয়ে গঠন করতেছে ফেগোলাইসোজোম। ফলে এই যে আমাদের অণুজীবটা ছিল বা ফেগোজোমটা ছিল, এই ফেগোজোমের যে লাইসোজোম, ফেগোজোমটাকে লাইসোজোমটা ধ্বংস করে ফেলতেছে। ধ্বংস করার ফলে কি হবে, ফেগোজোমটা ভেঙে যাবে এবং ব্যাকটেরিয়াটা মরে যাবে। তাহলে ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটবে এবং অন্তঃকোষীয় পাচন ঘটবে। কতক্ষণের মধ্যে? 10 থেকে 15 মিনিটের মধ্যে এই এনজাইমগুলো কাজ করে ফেলবে, মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে। এরপরে কি হবে, এরপরে কিন্তু পরিণতি দুইটার ক্ষেত্রে দুই রকম, এটা কিন্তু অনেকে জানে না। যদি নিউট্রোফিল জাতীয় ফেগোসাইট হয় তাহলে এটা কিন্তু মারা যায়, ফেগোসাইটটাও মারা যায়, এবং এখানে পুজ কোষ হিসাবে দেহ থেকে নিষ্ক্রান্ত হয়, ইম্পর্টেন্ট। আর যদি ম্যাক্রোফেজ জাতীয় কোষ হয়, ম্যাক্রোফেজ জাতীয় ফেগোসাইট হয়, তাহলে কিন্তু সে নিজে ধ্বংস হয় না, ফার্দার আরো একটাকে ধ্বংস করার জন্য কাজ শুরু করে। এই জন্য ম্যাক্রোফেজ
একসাথে 100টাকে ধ্বংস করতে পারে, 100টা গ্রাস করতে পারে। আর নিউট্রোফিল মাত্র 3 থেকে 20টা পারে। একটা ম্যাক্রোফেজ 100টা ইনগালফ করতে পারে, বাট একটা নিউট্রোফিল 3 থেকে 20টা ইনগালফ করতে পারে। দ্যাটস দ্য প্রসেস। এখানে বর্জ্য ত্যাগের মধ্যে দিয়ে বুঝতে পারলাম যে নিউট্রোফিল জাতীয় ফেগোসাইট আর ম্যাক্রোফেজ জাতীয় ফেগোসাইট এদের কিন্তু আলটিমেটলি পরিণতিটা আলাদা হয়ে থাকে। সো এটা হচ্ছে আমাদের ফেগোসাইটোসিস যে প্রসেস, এই ওভারঅল প্রসেসটা সম্পর্কে। ওকে ফাইন। তো আমাদের পরীক্ষার জন্য এগুলা চিত্রটা জানা লাগবে, এবং আমি আমার মুখের ভাষায় যে কথাগুলো বলছি এই কথাগুলাই তোমাকে এখানে পরীক্ষার হলে লিখে আসতে হবে। প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড বইয়ের মতো কপি করা লাগবে না, আমি যেমনি তোমার বলছি অমনি তুমি মনে রাখবা। অনেক কিছু পয়েন্ট আছে যে একটু ইলাবোরেট করতে হয়, যেমন ফেগোলাইসোজোম কেমনে হয়েছে এটা তোমার ইলাবোরেটলি লিখতে হবে। আর যেটা ধরো তোমার নর্মালি ওই যে ফেগোসাইটটা আক্রান্ত কোষের কাছে গেছে, যেখানে আক্রান্ত জীবাণুটা ছিল ওই জীবাণুর কাছে গেছে, তো ওইটা তো অত বেশি ডিটেলসে লেখার কিছু নাই। তো আমরা ইতিমধ্যে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের ডিটেলসটা পড়ে ফেলছি। এবার আসো তৃতীয় প্রতিরক্ষা স্তরের ডিটেলসটা পড়ে নিই। তো এখানে আমাদের তৃতীয় প্রতিরক্ষা স্তরের কথা লেখা আছে। তো তৃতীয় প্রতিরক্ষা স্তর আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে সহজাত আর অর্জিত। তো সহজাতের মধ্যে সহজাত প্রতিরক্ষার কিছু এক্সাম্পল দেওয়া আছে, পরীক্ষা অত বেশি একটা আসার কথা না, এগুলো আসবেও না, একবার জাস্ট দেখে নিও। তারপরে সহজাত প্রতিরক্ষার কি কি প্রতিরোধ ব্যবস্থা আছে। তো এখানে আমরা তো জানি সহজাত মানে কি 1 আর 2, তাই না? প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তাহলে প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তরটা এখানে আবার করে লেখা আছে। তো এখানে আলাদা করে বলার কিছু নাই, তো আমরা চাইলে এর পরের অংশে যেতে পারি। নেক্সটে আসো অর্জিত প্রতিরক্ষা। অর্জিত প্রতিরক্ষাটা কিভাবে তৈরি হয়? একটা হচ্ছে টি লিম্ফোসাইট আর একটা হচ্ছে বি লিম্ফোসাইটের মাধ্যমে। টি লিম্ফোসাইটটা সেল মিডিয়েটেড, এই যে সেলুলার ইমিউনিটি, যেটাকে বলা যায় সেল মিডিয়েটেড ইমিউনিটি সৃষ্টি করে, সেল মিডিয়েটেড ইমিউনিটি। আর রক্ত মাধ্যম প্রতিরক্ষা যেটা আছে সেটা হচ্ছে হিউমোরাল ইমিউনিটি। তো সেল মিডিয়েটেড মানে কি? সেল মিডিয়েটেড এখানে দেখো কোষ নির্ভর, তাহলে এখানে টি ওয়ার্ডটা আছে, মনে রাখবা টি লিম্ফোসাইট যেহেতু আছে, সুতরাং সেল মিডিয়েটেডটা এটার জন্য দায়ী হচ্ছে টি লিম্ফোসাইট, আর হিউমোরালটা হচ্ছে বি লিম্ফোসাইট, যেটা অধ্যায়ের একদম শুরুতে আমরা লিম্ফোসাইটের ক্লাসিফিকেশনের মধ্যেই পড়ে আসছি। ভালো কথা, তাহলে এটা আমরা পড়ে ফেলছি। এখন আমরা তো পড়লাম, আরো ডিটেলসে পড়তে হবে, মানে সক্রিয় প্রতিরক্ষা, অক্রিয় প্রতিরক্ষা, এই দুইটা সিস্টেম সম্পর্কে আমাদের আরেকটু ডিটেলসে জানা উচিত। তো এর জন্য আমরা চলো একটু ডিটেলসে জেনে আসি। অর্জিত প্রতিরক্ষা ভাগ করা যায় দুই ভাগে, একটা হচ্ছে সক্রিয় অর্জিত প্রতিরক্ষা, আরেকটা হলো অক্রিয় অর্জিত প্রতিরক্ষা। খুবই ভালো কথা। তো সক্রিয়কে আবার ভাগ করা যায় দুই ভাগে। এই যে সক্রিয় মানে হচ্ছে অ্যাক্টিভ, অক্রিয় মানে হচ্ছে প্যাসিভ, আর এখানে প্রাকৃতিক আর কৃত্রিম এভাবে আলাদা করে আবার ভাগ করা যায়। তো এখানে তুমি জিনিসটা একটু বুঝছো, না বুঝলে এটা সারা জীবন মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, কিছুদিন পর পর ভুলে যাবা, আর বুঝলে কোনোদিন আর রিপিট করে পড়া লাগবে না। অক্রিয়টা হচ্ছে আবার দুই ভাগে ভাগ করা যায়, প্রাকৃতিক আর কৃত্রিম। তো এটা একটু বুঝছো, না বুঝলে কিন্তু এটা আর জীবনে মনে থাকবে না, বারবারই মুখস্থ করতে হবে, আবার ভুলে যাবা, মুখস্থ করবা আবার ভুলে যাবা, এরকমই ঘটবে। আচ্ছা ভালো কথা, এরপরে যাই সক্রিয় আর অক্রিয়, এর উপরে পড়তেছি আমরা হচ্ছে অর্জিত। মানে আমাদের বডির ইমিউন সিস্টেম, আবার বলি আমাদের বডির ইমিউন সিস্টেম যে প্রতিরক্ষা সিস্টেমটা অর্জন করে সেটাকে বলা যায় অর্জিত প্রতিরক্ষা সিস্টেম। এখন অর্জিত প্রতিরক্ষাটা ডেভেলপ হয় কিসের মাধ্যমে? ধরো কোনো একটা জীবাণু আক্রমণ করছে, সাপোজ আমার বডিতেই কোনো একটা জীবাণু এসে আক্রমণ করছে আমার বডিতে, আমার বডির মধ্যে থাকা টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট থেকে তৈরি হয় অ্যান্টিবডি। তাহলে টি লিম্ফোসাইট এবং অ্যান্টিবডি এরা যে ভূমিকাটা পালন করবে, এবং এরা তো আলটিমেটলি ভূমিকা পালন করে শেষ পর্যন্ত রোগটাকে ধ্বংস করে ফেলবে। যে অ্যান্টিজেনটা আসছিল, মানে যে ফরেন বডিটা এসে আমাকে রোগাক্রান্ত করছিল, সেই রোগটাকে তো আলটিমেটলি সারায় তুলবে। তার মানে আমার দেহের প্রতিরক্ষা সিস্টেম কিন্তু উইন করতেছে। যদি আমার দেহের প্রতিরক্ষা সিস্টেম উইন না করে তাহলে আমি মারা যাব।
যেটা এইচআইভির ক্ষেত্রে হয়। মানে এইডস হইলে কি হয়, দেহের প্রতিরক্ষা সিস্টেম কাজ করে না। দেহের প্রতিরক্ষা সিস্টেম যদি কাজ না করে তখন তো যে বডিটাই আসুক না কেন, বাইরে থেকে কেউ এসে আক্রমণ করলেই মরে যাব। এটাই ঘটে এইচআইভির ক্ষেত্রে বা এইডসের ক্ষেত্রে। আর নর্মাল বডিতে কি করে, নর্মাল বডিতে আমাদের বডির মধ্যে যে ইন্টারনাল সিস্টেম আছে, ইন্টারনাল ইমিউনিটি সিস্টেম, এইটা বাইরের যে বডিগুলো আছে, বাইরের যে ইনফেকশিয়াস এজেন্টগুলো আছে সেগুলাকে ধ্বংস করে ফেলে। তার মানে তুমি বেঁচে আছো মানে তোমার বডির ইমিউনিটি সিস্টেমটা কিন্তু স্ট্রং, এবং হয়তো কিছুদিনের জন্য তুমি রোগাক্রান্ত হইছো, এবং রোগাক্রান্ত হওয়ার কারণে সে আসলে একটা ট্রেনিং পাইছে যে এই রোগটা এলে এমনি মারতে হয়। ঠিক আছে, যেমন ধরো কিছুদিন পর পর দেখবা যে বোলাররা, ক্রিকেটে যারা আছে, বোলার যারা আছে, নতুন কোনো বোলার আসলে সে অনেক বেশি উইকেট পাওয়া শুরু করে, তারপর কিছুদিন পরে আবার হারায়ও যায়, অনেকের ক্ষেত্রেই আছে। তো এটা কেন ঘটে? ধরো এই বোলারটা কেমনে বল করে এটা হচ্ছে শিখে যায় ব্যাটসম্যানরা, পরে হচ্ছে ওই বোলার যখন ওরকমভাবে আবার বল করে তখন কিন্তু ওই বোলারকে কেমনে খেলতে হয় এটা কিন্তু মানুষ শিখে যায়, তাই না? এই জিনিসটাই আসলে ঘটে। যেমন আফগানিস্তানের মধ্যে নূর আহমেদ, ওই বোলার কিন্তু আগে প্রচুর উইকেট পাইতো, বা মুজিবুর রহমান, এটা হচ্ছে অনেক উইকেট পাইতো, বাট এখন কিন্তু রিসেন্টলি ওই রকম ক্রেজটা আর নাই। কেন ক্রেজ নাই? কারণ এদের কেমনে বোলিং করে ওটা শিখে ফেলছে মানুষ, এই জন্য এরা এখন যেমনি বোলিং করে না কেন মানুষ মারতে পারে, মানে ব্যাটসম্যানরা অন্তত মারতে পারে, এইটা আর কি। তাহলে এরকমভাবে আমাদের বডিতেও নতুন কোনো রোগ জীবাণু যদি আক্রমণ করে, সেই রোগ জীবাণুটা প্রথমে অনেক ইফেক্ট ফেলতে শুরু করে, বাট কিছুদিন যাওয়ার পরে আমাদের বডির অ্যান্টিবডি এবং লিম্ফোসাইট এরা যখন কাজ করা শিখে যায় যে এর এমনি মারতে হয়, তখন কিন্তু আমাদের বডিরাই উইন হইতে থাকে বারবার। এইটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা সিস্টেম। তো যদি এরকম হয় যে আমাদের বডিতে কোনো একটা রোগ জীবাণু আক্রমণ করছে, এবং রোগ জীবাণু আক্রমণের এগেনস্টে আমাদের বডিতে অ্যান্টিবডি বা টি লিম্ফোসাইট তৈরি হয়ে আমাদের বডির যে আক্রান্ত জীবাণু আছে সেই জীবাণুকে মেরে ফেলছে, মেরে ফেলার মাধ্যমে যে প্রতিরক্ষা সিস্টেমটা অর্জন করছে এটাকে বলা হয় প্রাকৃতিক সক্রিয় অর্জিত প্রতিরক্ষা সিস্টেম। আবার বলি, আমার বডিতে সাপোজ কোনো একটা জীবাণু আক্রমণ করছে, সেটা হইতে পারে ধরো সামথিং কিছু একটা জীবাণু, তারপরে এই জীবাণুটার এগেনস্টে আমার বডি টি লিম্ফোসাইট, অ্যান্টিবডি এগুলা ক্রিয়েট করছে, টি লিম্ফোসাইট, অ্যান্টিবডি এইসব ক্রিয়েট করছে, এবং ওই যে জীবাণুটা আসছিল সেই জীবাণুটাকে মেরে ফেলছে, এবং শিখেও রাখছে যে এই জীবাণুটাকে আসলে আসলে এমনি মারতে হয়। এটাই হচ্ছে প্রাকৃতিক সক্রিয় অর্জিত প্রতিরক্ষা সিস্টেম। আশা করি ক্লিয়ার। কিন্তু বিষয়টা যদি এরকম হয়, আমার বডি এর মধ্যে কৃত্রিমভাবে কোনো জীবাণুকে প্রবেশ করানো হয়েছে, মানে আমি ইচ্ছা করে আমার বডিতে জীবাণু প্রবেশ করাইছি, বা ইচ্ছা করে কে আবার জীবাণু প্রবেশ করে, ইচ্ছা করে কি রোগাক্রান্ত হইতে চায় কেউ? ইয়েস, হয়। যখন আমরা ভ্যাকসিন দেই, ধরো কোভিড-19 এর ভ্যাকসিন দিছো, তুমি কি কোভিড-19 এর ওষুধ ঢুকাইছো না কোভিড-19 জীবাণুটাই ঢুকাইছো? তুমি কিন্তু তোমার বডিতে কোভিড-19 এর জীবাণুটাই ঢুকাইছো, তুমি তোমার বডিতে কোভিড-19 এর জীবাণুটাই ঢুকাইছো। তাহলে ভাই জীবাণু ঢুকাই আমার বডি, আমি কোভিড-19 আক্রান্ত হইলাম না কেন? আক্রান্ত হও নাই, কারণ এটা হচ্ছে নিউক্লিওক্যাপসিড টাইপের ভাইরাস ছিল। যারা ভাইরাসের অধ্যায়টা পড়ছো জানো যে ভাইরাস হচ্ছে 4 ধরনের, একটা হচ্ছে আমাদের প্রিয়ন্স, একটা ভিরয়েড, এরপরে হচ্ছে একটা নিউক্লিওক্যাপসিড, আর এটা হচ্ছে পূর্ণাঙ্গ ভাইরাস। ঠিক আছে, তো নিউক্লিওক্যাপসিড যেটা আছে এর গঠনটা একই রকম, কিন্তু তার সংক্রমণ ক্ষমতা শূন্য থাকে। তাহলে যেহেতু সংক্রমণ ক্ষমতা শূন্য আছে এখানে নিউক্লিওক্যাপসিডের মধ্যে যেহেতু সংক্রমণ ক্ষমতা নাই, সুতরাং আমি যদি কোভিড-19 এর টিকা দেই আমার বডিতে সে সংক্রমণ করবে না, কিন্তু বডির মধ্যে কোভিড-19 এর জীবাণুটা থেকে যাবে। ফলে লাভটা কি হবে? আমার বডিতে অ্যান্টিবডি বা টি লিম্ফোসাইট সৃষ্টি হবে, যারা কোভিড-19 এর কেমনে মারতে হয় এরা শিখে যাবে। ঠিক আছে, কোভিড-19 এর কেমনে মারতে হয় এটা কিন্তু শিখে যাবে আমার বডির সিস্টেম। এই কাজটাই করা হয় আসলে কৃত্রিম প্রতিরক্ষা সিস্টেমে। তাইলে অসুস্থ হওয়া হয়েছে প্রাকৃতিক সক্রিয় অর্জিত প্রতিরক্ষা, ভ্যাকসিনেশন হয়েছে কৃত্রিম সক্রিয় অর্জিত প্রতিরক্ষা। খুবই ভালো কথা। নেক্সটে আসো, প্রাকৃতিক অক্রিয় অর্জিত প্রতিরক্ষা, কৃত্রিম অক্রিয় অর্জিত প্রতিরক্ষা। এখানে কোনটার মধ্যে কি ঘটে?
ঠিক আছে? এখানে কিন্তু আমার বডি, আমার অ্যান্টিবডি বা টি লিম্ফোসাইট এরা কিন্তু তৈরি হইতেছে অক্রিয়ভাবে তৈরি হইতেছে, বাট সে যে অর্জিত প্রতিরক্ষা সিস্টেম অর্থাৎ যেটা তৈরি হইতেছে সেটা প্রাকৃতিকভাবেই আসতেছে। তাহলে সে টি লিম্ফোসাইটের কথা বলি আর অ্যান্টিবডির কথা বলি, যেটা হচ্ছে আমাদের অর্জিত প্রতিরক্ষা সিস্টেমের মেইন কম্পোনেন্ট। অর্জিত প্রতিরক্ষা সিস্টেমের মেইন কম্পোনেন্ট হচ্ছে আমাদের লিম্ফোসাইট আর অ্যান্টিবডি। এই লিম্ফোসাইট আর অ্যান্টিবডিটা আসতেছে প্রাকৃতিকভাবে, কিন্তু বডিতে তৈরি হইতেছে না, এটা আরেকজনের বডিতে তৈরি হয়ে আমার বডিতে প্রবেশ করানো হচ্ছে। এটা হচ্ছে মায়ের দুধের শাল দুধ আছে কোলোস্ট্রাম, তাহলে কোলোস্ট্রাম যে দুধ আছে এটার মধ্য দিয়ে, তাহলে এটা হচ্ছে কি বাচ্চা মায়ের বডি থেকে, মায়ের স্তন থেকে তখন সে প্রাকৃতিকভাবে গ্রহণ করতেছে, কিন্তু তৈরি হইতেছে কার দেহে? মায়ের দেহে তৈরি হওয়া যে প্রতিরক্ষা সিস্টেম ছিল, অর্থাৎ এটা কিন্তু বাচ্চার দেহে তৈরি হয় নাই। যেহেতু এটা তৈরি হওয়ার জন্য বাচ্চা নিজে কোনো ধরনের চেষ্টা করে নাই, দ্যাটস ওয়াই এটা হচ্ছে অক্রিয় প্রতিরক্ষা সিস্টেম। এবং এটা যেহেতু প্রাকৃতিকভাবে মায়ের দেহ থেকে বাচ্চা গ্রহণ করছে, তাই এটা হচ্ছে প্রাকৃতিক ওয়ে। তাহলে প্রাকৃতিক অক্রিয় অর্জিত প্রতিরক্ষা সিস্টেম। আর যদি একদম ডিরেক্ট আমি ইনজেকশনের মধ্য দিয়ে এখানে অ্যান্টিবডি ঢুকাই দেই, তাহলে কি হবে? ইনজেকশন দিয়ে যদি অ্যান্টিবডি ঢুকাই তখন সেটা হবে কৃত্রিম অক্রিয় অর্জিত প্রতিরক্ষা সিস্টেম। ইনজেকশন দিয়ে অ্যান্টিবডি প্রবেশ। ওকে, সো এখানে কিন্তু এই কথাগুলাই লেখা ছিল, এখানে এই কথাগুলাই লেখা আছে, ঠিক আছে? ওকে ফাইন। এরপর আসো অর্জিত প্রতিরক্ষার ধাপসমূহ। এইটা জীবনে কোথাও পরীক্ষা আসে না এবং আশা করি পরীক্ষা আসবেও না। তাহলে অর্জিত প্রতিরক্ষার ধাপসমূহ কি কি আছে একবার চাইলে দেখতে পারি। প্রথম কথা হচ্ছে ভীতি বা থ্রেট। যখন এমএইচসি মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স পরিচয়বিহীন একটি অণু বা অণুজীব প্রথম ও দ্বিতীয় প্রতিরক্ষা স্তর অতিক্রম করে দেহে প্রবেশ করে, তখন থেকে অর্জিত প্রতিরক্ষার সূত্রপাত ঘটে। মানে ধরো প্রথমে তো অর্জিত প্রতিরক্ষা সিস্টেম জাগ্রত হওয়ার প্রয়োজন পড়ে না। প্রথমে হচ্ছে একদম মেইন বাড়ির দারোয়ান, তারপর হচ্ছে ঘরের দারোয়ান, দুই দারোয়ান যদি কেউ অতিক্রম করে ফেলতে পারে তারপরে না তুমি আক্রমণ করা শুরু করবা। ধরো তুমি বাসার মধ্যে, আমি আমার রুমের মধ্যে আছি, এর বাইরে ধরো এখানে আমাদের যে বাসা, সে বাসার বাইরে একজন দারোয়ান আছে, তার বাইরে এই পুরা মহল্লার মধ্যে একজন দারোয়ান আছে। তাহলে এই মহল্লা দারোয়ানকে তুমি পার করে ফেলছো, মানে প্রথম প্রতিরক্ষা সিস্টেম তুমি পার করে ফেলছো। তারপরে বাসার যে দারোয়ান দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তাকেও তুমি পার করে ফেলছো। এবার কিন্তু সে তোমার বাসার মধ্যে চলে আসছে, তখনই সে ভীতিটা পাবে এবং অর্জিত প্রতিরক্ষা সিস্টেমটা কাজ করা শুরু করবে। তারপরে সন্ধান, সতর্ক হবে। তাহলে সন্ধান যখন পাওয়া গেছে যে আসতেছে, তখন কি হবে? নিজে সতর্ক হবে। সতর্ক হইয়া এখানে দেখো তিনটা আছে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, লসিকা গ্রন্থির বি সেল, ডেনড্রাইটিক সেল আর ম্যাক্রোফেজ। এই তিনটাকে একসাথে বলা হয় এবিসি, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এটা হইছে ধরো তোমার বাসায় যে কাজ করতেছে, বা তুমি তো আর চাইলেই পারবা না যে তোমার বডিতে, তোমার বাসার মধ্যে কেউ একজন আসছে যে হচ্ছে তোমার ক্ষতি করতে চায়, তুমি কিন্তু চাইলে তাইলে খুন করতে পারবা না বা হত্যা করতে পারবা না। হয়তো সেফটি মেজারের জন্য তাকে মানে ধরো ধাক্কা দিতে পারো, একটা করতে পারো, ইভেন তাকে মেরেও ফেলতে পারো যদি সেফটি মেজার খুব মানে কি বলা যায় ইন্টেন্সিভ লেভেলের হয়ে থাকে। বাট তুমি তো নর্মালি তাকে মারতে পারবা না, তো তুমি হচ্ছে তাকে পুলিশের হাতে তুলে দিবা। তাহলে পুলিশের হাতে যে তুলে দিতেছো, অ্যান্টিজেন উপস্থাপক হিসেবে কাজ করতেছো কে? বা এই যে আমার শত্রুটাকে তুলে দিচ্ছি পুলিশের হাতে, তুলে দিচ্ছে কে? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, যেটা হচ্ছে তুমি। তাহলে এটা কে কে আছে? লসিকা গ্রন্থির বি সেল, ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক সেল, এগুলা ডান। তারপরে যাব বিপদ সংকেত, অ্যালার্ম। কয়েক ঘন্টার মধ্যে সক্রিয় হেল্পার টি সেল। হেল্পার টি সেল কি করে? বি সেল এবং সাইটোটক্সিক টি সেলকে ভূমিকা রাখে, অর্থাৎ সাইটোটক্সিক টি সেল কি ভূমিকা রাখে? হেল্পার টি সেল 1, আর বি সেলকে হেল্প করে হেল্পার টি সেল 2। ওকে, নির্দিষ্ট প্রতিরক্ষা নির্মাণ। ওকে, তো বি সেল এবং টি সেল যখন সক্রিয় হয়ে ওঠে তখন এরা আসলে অনেকগুলা ক্লোন তৈরি করে। এবং লিম্ফোসাইটের কয়টা ক্লোন আছে? লিম্ফোসাইট আছে কত? 100 মিলিয়নের মতো। তাহলে 100 মিলিয়ন লিম্ফোসাইট আছে আমাদের বডিতে।
ভালো কথা। এরপরে যাব প্রতিরক্ষা। আলটিমেটলি ফাইনাল কথা হচ্ছে প্রতিরক্ষা। একটা হচ্ছে অ্যান্টিবডি নির্ভর সারা, যেটা বি লিম্ফোসাইট থেকে আসে, আর একটা হচ্ছে কোষ নির্ভর সারা, যেটা টি লিম্ফোসাইট থেকে আসে। এই কথাগুলো অলরেডি আমরা পড়ে ফেলছি। তারপরে সবসময় আমাদের বডিতে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে দুইটা রেসপন্স, একটা হচ্ছে মুখ্য রেসপন্স আর একটা হলো গৌণ রেসপন্স। মুখ্য রেসপন্সের মানে ধরো কোনো একটা জীবাণু প্রথমবার আসছে, বা ধরো কোনো একটা বলার অভিষেক হয়েছে, অভিষেক হওয়ার পরে প্রথম দিন যখন বল করতে যায় তখন কিন্তু এই বলারের খেলা অনেক কঠিন, কারণ ও কেমনে বলটা করে তুমি কিন্তু জানো না। এই জন্য তার বলে সহজে আউট হওয়া পসিবল। এই জন্য বেশিরভাগ বলার কিন্তু, বেশিরভাগ বলবো না, তবে অনেক নামি দামি বলার যারা আছে অনেকে হচ্ছে অল্প বয়সে হারাই যায়, কিন্তু যখন একদম অভিষেকটা ঘটে সেই লেভেলের অভিষেক ঘটে। এইটা হচ্ছে আমাদের মুখ্য সারা। কারণ মুখ্য সারা যখন দিতে হয় তখন কিন্তু তোমার কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে না। তাহলে ব্যাটসম্যান ওই অভিষেক হওয়া বোলারের এগেনস্টে যেমনি ব্যাটটা চালায়, এটা হচ্ছে মুখ্য সারা। আর কিছুদিন খেলার পরে যখন অভ্যস্ত হয়ে যায় তখন সেটা হচ্ছে গৌণ সারা। দ্যাট মিনস মেমোরি সেলের ভূমিকা আছে কোনটাতে? গৌণ সারার মধ্যে। তাহলে স্মৃতি সেল কাজ করে এই গৌণ সারার মধ্যে, কিন্তু মুখ্য সারার মধ্যে কোনো স্মৃতিকোষ কাজ করে না। একদম প্রথমবার যখন আক্রমণ করতেছে সেটাই হচ্ছে প্রথমবার আক্রমণের এগেইনস্টে যে রেসপন্সটা দেয় সেটাকে বলা হয় মুখ্য সারা বা প্রাইমারি রেসপন্স। ডান। আচ্ছা, একটা কথা, এখানে আমাদের অ্যান্টিবডির কথা লেখা আছে, অ্যান্টিবডিটা প্লাজমা সেল থেকে আসে। এখন কথা হচ্ছে এই অ্যান্টিবডিটা কত দিনের মধ্যে তৈরি হয়? 3 থেকে 14 দিনের মধ্যে তৈরি হয়। ভালো কথা। এরপর দেখো সহজাত এবং অর্জিত প্রতিরক্ষা। এতক্ষণ বিশাল আলোচনা করলাম, এটা যদি বুঝে থাকো তাইলে তো এটা কোনো বিষয় না। এগুলো পার্থক্যের বক্স পরীক্ষার জন্য আসা সহজ, কারণ টিচারের এত কষ্ট করতে হয় না, জাস্ট পার্থক্যের ছক মিলান যে কয়টা পয়েন্ট লিখছে ঠিক লিখছে কিনা, তাইলে ফুল মার্ক। ওকে, এরপরে যাব আমরা অ্যান্টিবডির গঠন। এটাও কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা। অ্যান্টিবডির গঠন যদি তুমি না পারো তাহলে আর এইচএসসি পরীক্ষা দিয়ে লাভ কি? তো অ্যান্টিবডির গঠনটা কিন্তু পারতে হবে। প্রথম কথা হচ্ছে কয়টা অ্যান্টিবডি থাকে আমাদের বডিতে? 100 মিলিয়ন বা 10 কোটি, যেটা তোমার পড়তে ভালো লাগে। হয় 10 কোটি পড়বা, নয়তো 100 মিলিয়ন পড়বা, দুইটাই পড়ার দরকার নাই। আচ্ছা, তাহলে অ্যান্টিবডি তৈরি হয়। কথা হলো অ্যান্টিবডি তৈরি হয় কই থেকে? বি লিম্ফোসাইট থেকে। বি লিম্ফোসাইট থেকে প্লাজমা সেল হয়, প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি হয়। শেষ। এরপর আসো অ্যান্টিবডির যে স্ট্রাকচার, এটা কিন্তু তোমাদের পরীক্ষার হলে আঁকতেই হবে। যদি পরীক্ষায় আসে তাহলে তো অ্যান্টিবডির রেখাচিত্র পরীক্ষায় আঁকতেই হবে। তো এটা আঁকা কোনো বিষয় না, আমরা আঁকার জন্য একটা আলাদা ক্লাস নিব, সেখানে আমি আঁকাই দিব ছবিগুলা। বাট এখানে আমরা কি করব? অ্যান্টিবডির গঠনটা একটু দেখে আসি। তো দেখার জন্য তোমার এই ছবিটা দরকার। এখানে দুইটা শৃঙ্খল থাকে, একটা হচ্ছে ভারী শৃঙ্খল, ভারী শৃঙ্খলটা হয়েছে এটা, ভারী শৃঙ্খল হয়েছে এটা, এটা একটা ভারী শৃঙ্খল, এটা একটা ভারী শৃঙ্খল। এটা হচ্ছে একটা হালকা শৃঙ্খল, এটা একটা হালকা শৃঙ্খল। এই জায়গাটার নাম হচ্ছে কবজা, এবং এদের মধ্যে ডাইসালফাইড বন্ড থাকে। এটা একটা ডাইসালফাইড বন্ড, এটা একটা ডাইসালফাইড বন্ড, এটা একটা ডাইসালফাইড বন্ড। তাহলে ডাইসালফাইড বন্ড কয়টা থাকে? 3টা ডাইসালফাইড বন্ড থাকে। ভালো কথা। এখন দেখো এই যে ভারী শৃঙ্খল আছে, ভারী শৃঙ্খল হালকা শৃঙ্খল যা কথাই বলো না কেন, শেষ মাথায় যেটা আছে, ঠিক আছে, একদম শেষ মাথায় যেটা আছে, এরা কিন্তু একটু পরিবর্তনশীল অংশ থাকে। এই পরিবর্তনশীল অংশ, এই জায়গাটাকে কি বলা হয়? এই জায়গাটাকে বলা হয় প্যারাটুপ। তাহলে অ্যান্টিবডির যে অংশটুকুতে অ্যান্টিজেন আইসা লাগে সেটাকে বলা হয় প্যারাটুপ, আর অ্যান্টিজেনের যে পার্টটুকু অ্যান্টিবডির সাথে এসে লাগে সেটাকে বলা হয় এপিটুপ। তাহলে প্যারাটুপ হইছে অ্যান্টিবডির পার্ট, আর এপিটুপ হলো অ্যান্টিজেনের পার্ট। তাহলে প্যারাটুপ কার পার্ট? অ্যান্টিবডির পার্ট। আর অ্যান্টিজেনের পার্ট কে? প্যারাটুপ। ওকে, খুবই ভালো কথা। ভারী শৃঙ্খল হালকা শৃঙ্খল, ভারী শৃঙ্খলের ওজন হচ্ছে 50 থেকে 70 কিলো ডালটন, আর হালকা শৃঙ্খলের হচ্ছে 23 কিলো ডালটন। ভালো কথা। ডাইসালফাইড বন্ড, এখানে কয়টা থাকে? 3টা ডাইসালফাইড বন্ড থাকে। স্থায়ী ও পরিবর্তনশীল অঞ্চল। তালা চাবি প্রক্রিয়ার কথা এখানে লেখা আছে। তো তালা এবং চাবি, এর মধ্যে চাবিটা হয়েছে অ্যান্টিবডি, তালাটা হয়েছে অ্যান্টিজেন। তালা হলো অ্যান্টিজেন,
চাবিটা হচ্ছে অ্যান্টিবডি। তো আমি এখানে ছবি দেখে যা বুঝছি বা বলছি এগুলাই হচ্ছে তুমি পরীক্ষার জন্য লিখবা। আলাদা করে এত এত মানে ব্যাখ্যা তোমার জীবনে মনেও থাকবে না, লেখাও পসিবল না। যা বলছি ওগুলাই লিখতে হবে। এরপর এখানে ভিডিজে রিকম্বিনেশনের কথা লিখছে, যে যদি বিভিন্ন ভাবে এক একটা আরেকটার সাথে কম্বিনেট ভাবে যুক্ত হয় তখন অনেক অনেক কম্বিনেশন হওয়া পসিবল এবং বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের অ্যান্টিবডি সৃষ্টি হয়। এগুলো আসলে অত ইম্পর্টেন্ট কিছু না, আমরা বেসিক্যালি 5টা মেজর গ্রুপে ভাগ করবো অ্যান্টিবডিগুলোকে। আচ্ছা গেল, কবজা অঞ্চলের কথা লিখছে, তো এটা একবার দেখে নিবা। এখন আসো অ্যান্টিবডির প্রকারভেদ। অ্যান্টিবডির প্রকারভেদ, অ্যান্টিবডির প্রকারভেদ কি পড়বো? এখানে কয়টা অ্যান্টিবডি আছে? 5টা গ্রুপে আমরা ভাগ করতে পারি অ্যান্টিবডিগুলোকে। অ্যান্টিবডির মধ্যে 5টা গ্রুপ আছে, আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি বললে ভালো, মানে গেমড। তো এখানে ই না বলে আগে ডিটা বলি, ঠিক আছে? তাহলে একটা সিরিয়ালে যাব। আইজিজি যেটা আছে, আইজিজির মধ্যে কি থাকবে? এখানে হচ্ছে আমাদের গামা একটা শৃঙ্খল থাকবে, শৃঙ্খলটার নাম হবে গামা। এখানে থাকবে আলফা, এখানে হবে মিউ, এখানে হবে ডেল্টা, এখানে হবে এপসাইলন। দেখো মিলাও, এই যে আইজিজির কথা লেখা আছে, এখানে আমাদের লেখা নাই না, যাই হোক অন্য বই আছে, ঠিক আছে? তো এখানে যে শৃঙ্খলটা আছে, শৃঙ্খলটা চেইনটার নাম হচ্ছে গামা, গামা চেইন, চেইনটার নাম হচ্ছে আলফা চেইন, মিউ চেইন, ডেল্টা চেইন, এপসাইলন চেইন। ফাইন, ওকে, ভালো কথা। ডান। এই তো ওকে ফাইন। তাহলে এটা হচ্ছে আমাদের শৃঙ্খলের কথা, জি মানে গেম দিয়ে মনে রাখতে পারবা, শৃঙ্খলের কথা পড়লা। এরপর আসো পার্সেন্টেজের কথা আমরা পড়ি। পার্সেন্টেজ কোনটা কত পার্সেন্ট আছে? প্রথম কথা হচ্ছে জি যেটা আছে সবচেয়ে বেশি পার্সেন্ট, এটা হচ্ছে আমাদের 75%। এখানে আমাদের এ আছে 15%, এরপর আস্তে আস্তে দেখবা যে কমতেছে 5 থেকে 10%, এরপর হচ্ছে 1%, 0.1%। তো এটা কিন্তু সব মিলে 100% হবে। তাহলে 75 যদি হয়, এরপর একটা 15, এরপর একটা হলে 5 থেকে 10, 1.1। এই হচ্ছে আলটিমেটলি হিসাবটা, পার্সেন্টেজের হিসাব, কোনটা কত পার্সেন্ট থাকে। এরপরে প্রাপ্তি স্থানটা আসলে পড়ার জন্য অনেকটা ঝামেলা, মানে প্রাপ্তি স্থান এবং কাজ, এটা এখান থেকে পড়ে ফেলতে পারলে বেশি ভালো, এমনিতে পড়লে ঝামেলা হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি যাব, দেখো রক্ত, লসিকা, অন্ত্র, টিস্যু তরলে পাওয়া যায়, আর প্রত্যেক অনেকটার মধ্যেই পাবা এগুলা। ওকে, নেক্সটে হচ্ছে আমরা এখানে পাইব গর্ভাবস্থায় অম্লাকে অতিক্রম করে, কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে। এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কিছু বৈশিষ্ট্য। এটা আসলে তোমাকে মনে রাখতে হবে, এবং এগুলো তোমাদের সিকিউ আসতে পারে, এমসিকিউ আসতে পারে। সো দুই ধরনের প্রিপারেশনটা এখানে রাখা লাগবে। এরপরে ইমিউনোগ্লোবুলিন এ, এটা থেকে তুমি কি পড়বা? যে মায়ের দুধে কি পাওয়া যায়? এটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এ পাওয়া যায়। লালার মধ্যে কি পাওয়া যায়? ইমিউনোগ্লোবুলিন এ পাওয়া যায়। ওকে ফাইন, নেক্সটে যাব। ইমিউনোগ্লোবুলিন এম, এখান থেকে কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে, এবং এটা হচ্ছে সবচেয়ে বড় ধরনের ইমিউন সিস্টেম অ্যান্টিবডি। তাহলে বৃহত্তম কোনটা? এম। ডান। এবিও ব্লাড গ্রুপের রক্তকণিকা, এটা হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবুলিন এম। ইমিউনোগ্লোবুলিন ডি, রক্ত, লসিকা, লিম্ফোসাইট, এগুলো থেকে ইমিউনোগ্লোবুলিন ডি পাওয়া যায়, এবং ডিটা হচ্ছে বি কোষকে সক্রিয়করণে সাহায্য করে। ইমিউনোগ্লোবুলিন ই, আচ্ছা ডির সাথে কিন্তু চিন্তা করো, ওই যে হেপাটাইটিস বি আর হেপাটাইটিস ডি পরস্পরের সাথে কিন্তু কানেক্টেড ছিল, অর্থাৎ বি হইলে তারপর ডি হইতো, আর এখানে ডিটা দিয়ে বিটা হচ্ছে অ্যাক্টিভেট হয়, ডিটা দিয়ে বি অ্যাক্টিভেট হয়, অর্থাৎ আইজিডি দিয়ে বি সেলটা অ্যাক্টিভেট হইতেছে। তারপরে ইমিউনোগ্লোবুলিন ই, এখান থেকে হচ্ছে বিভিন্ন অ্যালার্জি টেলার্জি যা কিছু আছে, তো মাস্ট সেল, বেসোফিল, এগুলো তো অ্যালার্জির জন্য এমনিতে দাঁড়ি। হিস্টামিন ক্ষরণকে উদ্দীপ্ত করে, অ্যালার্জিক সারাদানে ভূমিকা রাখে, ইনফ্লামেটরি রেসপন্স সক্রিয় করে। সো এইগুলা কিন্তু আমাদের মোটামুটি ভালোই ঝামেলার আছে, ঠিক আছে? এইটা আমাদের মুখস্থ করতে হবে, কারণ এটা আসলে তুমি কেমনে মনে রাখবে এটা তো আসলে তোমার বিষয়, কিন্তু ভালোই ঝামেলা হবে। ওকে,
অ্যান্টিবডির কার্যপদ্ধতি। তো এখানে আমাদের 3টা স্টেপ আছে, 3টা স্টেপের নাম অন্তত আগে মনে রাখতে হবে। এটা অত ডিটেইলসে নাও আসতে পারে, কিন্তু স্টেপের নামগুলো অন্তত মনে রাখো। অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ, কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ, সংক্রমণের বিস্তার প্রতিরোধ। ওকে, এখন আসো প্রথম স্টেপ, অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ। তো অ্যান্টিবডির কার্যপদ্ধতির মধ্যে অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ এর ফার্স্ট স্টেপটা হচ্ছে স্তূপীকরণ বা গ্লুটিনেশন, অ্যাগ্লুটিনেশন। তো অ্যাগ্লুটিনেশন মানে কি বোঝায়? অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মধ্যে রিঅ্যাকশন। আমরা যে বলি যে অমুক অমুককে দিতে পারবে কিনা, বা ও নেগেটিভ অন্য কাউকে ব্লাড দিতে পারবে কিনা, বা এবি ও নেগেটিভকে ব্লাড দিতে পারবে কিনা, এরকমভাবে যে মাঝে মধ্যে কোয়েশ্চেন করি, কেন কোয়েশ্চেন করি? এগুলা কোয়েশ্চেন করার পেছনে রিজন হচ্ছে যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি যেন একটা আরেকটার সাথে অ্যাগ্লুটিনেট করতে না পারে। যদি অ্যাগ্লুটিনেট করে ফেলে তখন কিন্তু এটার মধ্যে হিমোলাইসিস ঘটে যাবে। সো এটা হচ্ছে আমাদের অ্যাগ্লুটিনেশন বা স্তূপীকরণ। অর্থাৎ অ্যান্টিবডিটা কি করে? অ্যান্টিজেনটাকে ধ্বংস করার জন্য অ্যাগ্লুটিনেট করে। তারপরে অধঃক্ষেপণ। তো অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন, এখানে কি হয়? অ্যান্টিজেন অ্যান্টিবডি যখন কাজ করে তখন অ্যান্টিজেনের আণবিক যৌগ প্রেসিপিটেশন অ্যান্টিবডির সঙ্গে অধঃক্ষিপ্ত হয়ে যায়। তাহলে অ্যান্টিবডিটা অ্যান্টিজেনকে অধঃক্ষিপ্ত করে ফেলে। তাহলে এটা হচ্ছে আরেকটা ওয়ে যেখানে অধঃক্ষিপ্ত অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির দলা এরা হচ্ছে অধঃক্ষিপ্ত হয়ে থাকে। পরে হচ্ছে ফেগোসাইট এগুলাকে ধ্বংস করে ফেলে, আলটিমেটলি ইনগালফ করে ফেলে। প্রশমনের কথা লিখছে, নিউট্রালাইজেশন। যদি এরকম হয় যে কোনো একটা অ্যান্টিবডি অ্যান্টিজেনের ক্ষতিকারক অংশগুলোকে ধ্বংস করে ফেলে, তাহলে তো আর সমস্যা নাই। অ্যান্টিজেন যে ক্ষতিগুলো আমার বডিতে করার কথা ছিল এটা যদি আর না থাকে, না করে, তাহলে তো আর সমস্যা নাই। তাহলে অ্যান্টিবডি যদি অ্যান্টিজেনের ক্ষতিকারক অংশগুলোকে ঢেকে রেখে ক্ষতিকর বহিঃপ্রকাশ ঘটাতে বাধা দেয়, মানে আলটিমেটলি অ্যান্টিজেনের ক্ষতিকারক যা কিছু ছিল এগুলা অ্যান্টিজেন করতে পারবে না, তাইলে তো আর সমস্যা নেই। তাহলে অ্যান্টিবডি অ্যান্টিজেনের ক্ষতিকারক অংশগুলোকে নষ্ট করে রাখে বা দমায় রাখে, সেটাকে বলা হয় প্রশমন। শেষ। তারপরে যাও বিশ্লিষ্টকরণ। বিশ্লিষ্টকরণ মানে কি? লাইসিস। তাহলে অ্যান্টিবডি কি করে? অ্যান্টিজেনের যে সেল ওয়ালটা আছে সেইটাকে, অ্যান্টিজেন এর সেল ওয়ালটাকে ধ্বংস করে ফেলে বা লাইসিস করে ফেলে, বিশ্লিষ্ট করে ফেলে। এটাকে বলা হয় বিশ্লিষ্টকরণ বা লাইসিস। তাহলে আমাদের ফার্স্ট স্টেপটা কিন্তু শেষ। নেক্সট স্টেপে আসি, কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ। আলাদা করে খুব বেশি কিছু পড়ার নাই, এখানে 20টা প্রোটিন কাজ করে, যা হচ্ছে আমাদের টোটাল প্লাজমা প্রোটিনের 10%। ওকে ফাইন, এই ইনফোগুলো তোমার জানা থাকলে কমপ্লিমেন্ট সিস্টেম থেকে চলবে। এখন আসো কমপ্লিমেন্ট সিস্টেমের মধ্যে অপসোনাইজেশন, বিশ্লিষ্টকরণ এবং স্তূপীকরণ, ভাইরাসের প্রশমন, কেমোটেক্সিস, মাস্ট কোষ বেসোফিলের সক্রিয়করণ। প্রত্যেকটা টপিক সম্পর্কে আমরা অল্প কিছু কথা জানি, যেন পরীক্ষায় যদি এটা সম্পর্কে আমাদের আসে তাহলে একটু একটু করে আমরা কিছু লিখে দিয়ে আসতে পারবো। সো ফার্স্ট অফ অল এখানে আমাদের অপসোনাইজেশন আসে। একটু আগেও আমরা পড়ছি অপসোনিন এর মাধ্যমে কি করে? কোনো একটা রিকগনাইজ করার যে ওয়ে, সেটাকে আমরা অপসোনাইজেশন বলতে পারি। সো অপসোনাইজেশনের মাধ্যমে কি করে? কমপ্লিমেন্ট সিস্টেমটা, কমপ্লিমেন্ট প্রোটিনগুলো অ্যান্টিজেনকে রিকগনাইজ করতে পারে। তাহলে রিকগনাইজ যদি করে ফেলতে পারে, শত্রুকে চিনতে পারাটা কিন্তু আসল। ইভেন তুমি তোমার দুর্বলতাটাই হচ্ছে তোমার শত্রুতা। তুমি তোমার দুর্বলতা যদি ঠিকমতো বুঝতে পারো তাহলে কিন্তু তুমি আসলে ভালো ছাত্র হইতে পারতা। সো নিজের দুর্বলতা নিয়ে কাজ করতে হবে। এখানেও সেম কথা আমাদের, যে অপসোনাইজেশনের মাধ্যমে আলটিমেটলি আমাদের বডির জীবাণুগুলোকে ধ্বংস করার জন্য রিকগনাইজ করতে পারা, এটা পসিবল হয় অপসোনাইজেশনের মাধ্যমে। ডান। তারপরে যা বিশ্লিষ্টকরণ একটু আগে পরে আসছি, এখানে নতুন করার পরে কিছু নাই। স্তূপীকরণ ইতিমধ্যে আমরা এটা সম্পর্কে পড়ে ফেলছি। সো আমরা এমনিতে বলছিলাম যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মধ্যে যে রিঅ্যাকশন সেটাকে বলা হয় অ্যাগ্লুটিনেশন বা স্তূপীকরণ। এখানে কি হয়? কমপ্লিমেন্ট প্রোটিন বা কমপ্লিমেন্ট সিস্টেম এটা আমাদের অণুজীবের সাথে এমনভাবে সংলগ্ন হয়ে থাকে যেন এটা স্তূপের মতো হয়ে থাকে। তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যেও অ্যাগ্লুটিনেশন হতে পারে, কমপ্লিমেন্ট প্রোটিনের সাথে অ্যান্টিজেনেরও কিন্তু অ্যাগ্লুটিনেশন ঘটতে পারে। ফাইন। নেক্সটে আসো ভাইরাসের প্রশমন। তো আমরা যেরকমভাবে আমাদের একটু আগে অ্যান্টিবডির কথা বলছিলাম যে অ্যান্টিবডি ভাইরাসকে প্রশমিত করতে পারে, অর্থাৎ যে অ্যান্টিজেনটা আছে সেই অ্যান্টিজেনের ক্ষতিকারক উপাদানগুলোকে দমায় রাখতে পারে, সেম কাজটা কমপ্লিমেন্ট প্রোটিনটাও পারে। অর্থাৎ কমপ্লিমেন্ট প্রোটিনটা দিয়ে আমরা বলতে পারি
যে অ্যান্টিজেনের যে ক্ষতিকারক উপাদানগুলো আছে সেগুলোকে দমায় রাখতে পারে। কেমোট্যাক্সিস হচ্ছে ডাব্লিউবিসির একটা প্রপার্টি। এই প্রপার্টির মাধ্যমে কি হয়, ধরো কোনো একটা জায়গার মধ্যে লাইক এখানে হচ্ছে কোনো একটা জীবাণু আক্রমণ করছে, ডাব্লিউবিসিটা এখানে আছে, সে ডিরেক্ট দৌড়ায় এখানে যাবে। কেন যাবে? তার কেমোট্যাক্সিস প্রপার্টির কারণে। ওকে, তারপরে মাস্ট সেল ও বেসোফিলের সক্রিয়করণ, কারণ এগুলো হচ্ছে আমাদের জীবাণু ধ্বংস করতে ভূমিকা রাখে, প্রতিরক্ষা সিস্টেম বিনির্মাণে ভূমিকা রাখে। এটার যে ভূমিকা সেটা আমরা ইতিমধ্যে পড়ে আসছি। নেক্সটে যাব সংক্রমণের বিস্তার প্রতিরোধ। সো এখানে আমাদের 4টা ওয়ে আছে, 4টা ওয়ে আসলে একটা জিনিসই, সেটা হচ্ছে প্রদাহ। অর্থাৎ ধরো কোথাও তোমার বডিতে ইনফেকশন হয়েছে, ধরো হাতে হয়েছে, কারণ এটা যদি হাত থেকে আমার হাত, 2 হাত, পা সব জায়গাতে ছড়ায় যায় তাহলে কিন্তু জিনিসটা আমাদের জন্য বিশাল অসুবিধা। সো তখন আমাদের একটা লার্জ স্কেলে ট্রিটমেন্ট করতে হবে। বাট এটা যদি লার্জ স্কেলে না ছড়ায় যায় তাহলে কিন্তু খুব বেশি অসুবিধা হয় না। তো এটা হচ্ছে প্রতিরোধ হয় কিভাবে, লার্জ স্কেলে যেন ছড়ায় না যেতে পারে, তো এটা হয় আসলে প্রদাহের মাধ্যমে। তো প্রদাহ কিন্তু আসলে আমাদের বডির একটা ইমিউনিটি সিস্টেমের পার্ট, এবং প্রদাহের প্রকাশ পায় 4টা ওয়েতে। লাল হয়, গরম হয়, ফুলে যায়, ব্যথা হয়। লাল গুফে ব্যথা দিয়ে মনে রাখা যায়, লাল হয়, গু থেকে হচ্ছে গরম, ফু থেকে হচ্ছে ফুলে যায়, এবং ব্যথা থেকে হচ্ছে ব্যথার প্রকাশ ঘটায়। শেষ, ডান। এরপর আসো অ্যান্টিজেন বা ইমিউনোজেন। তো অ্যান্টিজেন সম্পর্কে আমরা খুব বেশি কথা বলার আগে আসলে অ্যান্টিজেন নিয়ে অনেক পড়া হয়ে গেছে, অ্যান্টিবডি নিয়েও আমরা পড়ে ফেলছি। তো সুতরাং অ্যান্টিজেন সম্পর্কে আমরা অন্তত এটা বুঝতেছি যে অ্যান্টিজেন হচ্ছে একটা খারাপ জিনিস যার এগেইনস্টে অ্যান্টিবডিটা সৃষ্টি হচ্ছে। তো কোনো অণু কিংবা অণুজীব শরীরে প্রবেশ করলে যদি তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয় তখন তাকে বলা হয় অ্যান্টিজেন। এখানে একটা বিজ্ঞানী নাম আছে, না পড়লেও চলে। এরপরে যাব, এখানে তুমি অ্যান্টিজেনের ডেফিনেশনটা পড়ে রাখো। ডান। অ্যান্টিজেনের প্রকারভেদ, এক্সোজেনাস, এন্ডোজেনাস। আমরা আসলে এক্সোজেনাস অ্যান্টিজেন নিয়ে কথাবার্তা বলি। আমরা ফরেন বডি বোঝায় থাকি এক্সোজেনাস অ্যান্টিজেনকে। আর এন্ডোজেনাস অ্যান্টিজেন কি? কয়েকটা আছে, প্রোটিন অ্যান্টিজেন, ফোর্সম্যান অ্যান্টিজেন, টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন। সো এরকম 2-3টা আছে, জাস্ট মুখস্থ করলেই হবে। এরপরে যাব অ্যান্টিজেনের বৈশিষ্ট্য বা ধর্মের মধ্যে। এখানে বেশ কিছু ধর্ম আছে যেগুলো নতুন অ্যাড করছে, তার মধ্যে একটা হচ্ছে ইমিউনোজেনিসিটি। ওকে, ইমিউনোজেনিসিটি। সো অ্যান্টিজেন প্রাণীদের লিম্ফয়েড টিস্যুকে অনাক্রম্য সারাদানে উদ্দীপ্ত করলে, তাহলে অ্যান্টিজেন যদি কোনো লিম্ফয়েড অর্গানকে তার ইমিউন রেসপন্স প্রকাশ করতে ভূমিকা রাখায় তাহলে সেটাকে বলা হয় ইমিউনোজেনিসিটি। এটা কিন্তু সব ক্ষেত্রেই হয়, তাহলে এটা হচ্ছে এটার একটা বৈশিষ্ট্য। অ্যান্টিজেনিসিটি, অ্যান্টিজেন যদি অ্যান্টিবডি তৈরিতে উদ্দীপনা জাগায় তাহলে সেটাকে বলা হয় অ্যান্টিজেনিসিটি। আমরা জানি অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি সৃষ্টি হয়, তাহলে অ্যান্টিজেন যদি অ্যান্টিবডি সৃষ্টি করার জন্য একটা রেসপন্স ক্রিয়েট করায় তাহলে এটাকে বলা হয় অ্যান্টিজেনের অ্যান্টিজেনিসিটি ধর্ম। তারপরে বিজাতীয়তা। বিজাতীয়তা মানে কি? আমাদের বডির একটা ফরেন পার্টিকেল, অ্যান্টিজেন তো আমাদের বডির একটা ফরেন পার্টিকেল, সুতরাং এর যে ধর্মগুলো হবে, এর যে স্ট্রাকচার হবে, এর যে কাঠামো হবে, সব কিছুই কিন্তু আমাদের বডির সাথে ম্যাচ করবে না, কোনো কিছু ম্যাচ করবে না। দ্যাটস ওয়াই আমাদের বডির সাথে একটা বৈসাদৃশ্য স্ট্রাকচার বা স্বভাব নিয়ে থাকবে এই অ্যান্টিজেনটা। নেক্সটে হচ্ছে রাসায়নিক প্রকৃতি। রাসায়নিক প্রকৃতি থেকে আলাদা করে পড়ার কিছু নাই, এটা প্রোটিন বা কার্বোহাইড্রেট জাতীয়। আণবিক ওজন, অনেক বেশি ওজন থাকে অ্যান্টিজেনের ক্ষেত্রে, সত্য মিথ্যার জন্য দিতে পারে, উচ্চ আণবিক ওজন বিশিষ্ট। আর প্রজাতি নির্দিষ্টতা, একই প্রজাতির সকল সদস্যের টিস্যুতে একই ধরনের অ্যান্টিজেন কাজ করে থাকে, এটাকে বলা হয় প্রজাতি নির্দিষ্ট অ্যান্টিজেন। এরপর হচ্ছে অঙ্গ নির্দিষ্টতা, অঙ্গের উপরও কাজ করে সেম ভাবে। ডিটারমিনেন্ট গ্রুপ, তো আমরা ইতিমধ্যে এপিটোপ, প্যারাটোপ এটার কথা বলছি। তো এখানে এপিটোপটা হচ্ছে ডিটারমিনেন্ট গ্রুপ হিসেবে কাজ করে অ্যান্টিজেনের জন্য, আর অ্যান্টিবডির মধ্যে থাকে এটা প্যারাটোপ। তাহলে প্যারাটোপ এবং এপিটোপের মধ্যে আসলে এই অ্যাগ্লুটিনেশনটা ঘটে। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির পার্থক্য এখানে দেওয়া আছে। তো পরীক্ষার জন্য কিন্তু অ্যান্টিজেন অ্যান্টিবডির পার্থক্য বা এক কথায় পার্থক্যের জিনিসগুলো কিন্তু পরীক্ষার জন্য আসা সহজ, টিচারের জন্য মূল্যায়ন করাটা অনেক সহজ হয়ে যায়। অ্যান্টিবডি ইন্টারফেরনের পার্থক্য, এটা কাজ করে কার এগেইনস্টে? অ্যান্টিজেনের এগেইনস্টে বা ব্যাকটেরিয়ার এগেইনস্টে। আর ইন্টারফেরন কাজ করে কার এগেইনস্টে?
ভাইরাসের এগেইনস্টে। ঠিক আছে, তাহলে ইন্টারফেরন কাজ করে ভাইরাসের এগেইনস্টে, আর এই অ্যান্টিবডিটা কাজ করে মোটামুটি সবার এগেইনস্টে। প্রতিরক্ষা ব্যবস্থায় ভ্যাকসিন বা টিকার ভূমিকা, এটা তোমার ইতিহাস পড়তে পরীক্ষা কোনোদিনই আসবে না, তো আমাদের এত ডিটেলসে জানার দরকার নাই। লুই পাস্তুরের কথা পড়তে পারি, যে লুই পাস্তুর হচ্ছে মাইক্রোবায়োলজির জনক। তুমি যখন থার্ড ইয়ারে উঠবা তখন দেখবা যে মাইক্রোবায়োলজি নামে একটা সাবজেক্ট আছে এবং এটার ফার্স্টেই পড়ানো হয় ব্যাকটেরিওলজি। আমরা জানি লুই পাস্তুরের কথা, সো লুই পাস্তুর হচ্ছে মাইক্রোবায়োলজির জনক। মাইক্রোবায়োলজির মধ্যে আরেকটা টপিক থাকবে, সেটা হচ্ছে ইমিউনোলজি। তাইলে আমরা বলতে পারি আমরা যে আজকে অধ্যায়টা পড়তেছি, এটা যখন আমরা মেডিকেলে পড়বো তখন এটা হচ্ছে মাইক্রোবায়োলজি সাবজেক্টের ভিতরে পড়বো। সো মাইক্রোবায়োলজির জনক হচ্ছে লুই পাস্তুর, আর ইমিউনোলজির জনক হচ্ছে এডওয়ার্ড জেনার। ফাদার অফ ইমিউনোলজি, আর এটা হচ্ছে উনি হলেন ফাদার অফ মাইক্রোবায়োলজি। ভালো। নেক্সট, আদর্শ ভ্যাকসিনের বৈশিষ্ট্য এখান থেকে পড়তে পারবা। এরপর আসো ভ্যাকসিনের প্রকারভেদ। তো ভ্যাকসিনের প্রকারভেদটা পরীক্ষার জন্য আসলে এমসিকিউ হিসাবেই আসে। এটা হচ্ছে এমসিকিউর জন্য একটা হাব সেন্টার। এখন এইটা কিন্তু একটু ঝামেলা আছে, এক এক বই এক এক ধরনের। আমাদের আগের বই একরকম ছিল, এখনের বই আরেক রকম, মাজেদা ম্যাডামের বই আরেক রকম। সো এটা একটু ঝামেলা আছে। সো কেমন পরীক্ষায় কেমন প্রশ্ন আসতেছে বা এক্স্যাক্টলি কোন বই ফলো করা হইতেছে তার উপর ডিপেন্ড করে অনেক কিছু সিদ্ধান্ত নিতে হয়। সো আমি নিষ্প্রাণ এবং শক্তির আসে পরে আসতেছি, নিচের গুলাতে আগে যাই। প্রথম কথা হচ্ছে টক্সোয়েডটা মনে রাখা যায় দীপ্তি দিয়ে, দীপ্তি, দ্বীপের দ্বীপ থেকে ডিপথেরিয়া, টি থেকে টিটেনাস, আবার টি থেকে টক্সোয়েড, শেষ। তাহলে টক্সিন ক্ষরণকারী, এটা হচ্ছে টক্সোয়েড ভ্যাকসিন। এবং ভুলে গেলে চলবে না, এখানে ফর্মালডিহাইডের কথা লেখা আছে। সো ফর্মালডিহাইড প্রয়োগের মাধ্যমে নষ্ট করা হয়, এটা হচ্ছে আমাদের কোনটা, টক্সোয়েড ভ্যাকসিন, খুবই ইম্পর্টেন্ট। অনুবন্ধী বা কনজুগেটের কথা দেখো, এটা হচ্ছে এখানে এইচআইভি, এইচআইভি না কিন্তু এইচআইবি, মানে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, মানে টাইপ 2 আর কি, টাইপ বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ভ্যাকসিন। ওকে, আর নিউমোকক্কাল ভ্যাকসিন পরীক্ষায় জিজ্ঞেস করতেই পারে যে নিউমোকক্কাল ভ্যাকসিন কোনটা, অনুবন্ধী টাইপের। ওকে ফাইন, এদিকে যাই এবার। তাহলে একটা বাকি থাকলো হচ্ছে আমাদের অ্যাটেনুয়েটেড লাইভ, আর এটা হচ্ছে নিষ্প্রাণ। কোনো একটা তোমার মনে রাখতে হবে, আর এটা ভুলে গেলেও সমস্যা নাই। তো এটা তুমি কি করবা, এটা তুমি চাইলে হারপিক দিয়ে মনে রাখতে পারো। কথা হচ্ছে হারপিক দিয়ে মিলবে আসলে মাজেদা ম্যাডামের সাথে, এটার সাথে মিলবে না। তো এটা হচ্ছে একরকম, আর ওইটা হচ্ছে আবার আরেক রকম। এখানে তোমার এটা হচ্ছে আমাদের টি, এটা হচ্ছে হুপিং কাশি, সো এইচ, এটা কলেরা সি, ব্ল্যাক হচ্ছে পি। ওকে, এখন এখানে মোটামুটি অত একটা মিলতেছে না, বা তুমি চাইলে মিলাইতে পারো। আসলে তুমি হুপিং কাশিকে পার্টোসিস বলতে পারো, পার্টোসিস। তাহলে কি হইতেছে, পিসিটি বা টিসিপি কিছু একটা দিয়ে মিলাইতে পারো। টি ফর টাইফয়েড, টি ফর টিটেনাস। আচ্ছা, টিটেনাস কি আছে না, এটা তো হুপিং কাশি, তাহলে পার্টোসিস। তাহলে পি ফর পার্টোসিস, পি ফর প্লেগ এবং সি ফর কলেরা, এমনি দিয়ে তুমি মনে রাখতে পারো। ঠিক আছে, তারপর আসলে মনে থাকবে না এমনি মনে রাখলে, কিন্তু মাজেদা ম্যাডামের বই আবার আরেকটা। এটা তুমি মনে রাখতে পারো জামিমা টাইপরে, জামিমা টাইপরে দিয়ে মিলাইতে পারবা। ঠিক আছে, যেমন যক্ষার, এটা হচ্ছে জামিমা দিয়ে জ থেকে মিলাইবা। তারপরে রুবেলা, এখানে পরের র থেকে মিলাইবা। তারপরে টাইফয়েড, টাইয়ের টাই থেকে মিলাইবা। তারপরে পানি বসন্ত, হাম, হাম হচ্ছে আমরা মিজলেস বলি, তাহলে মিজলস হচ্ছে, এটা পরীক্ষা কিন্তু আসতে পারে, কারণ এই বছর মিজলস নিয়ে কিন্তু অনেক কিছু আছে, অনেক বাচ্চা শিশু মারা যাচ্ছে। তাহলে হাম হচ্ছে মিজলস। তারপরে পানি বসন্ত, টাইফয়েড, এগুলাই আমাদের মোটামুটি এখান থেকে পড়লে হইতেছে। প থেকে পানি বসন্ত, শেষ। এরপরে যাব, এখানে ভ্যাকসিন তৈরির কৌশল লেখা আছে, পরীক্ষা এগুলো জীবনে আসবে না, সিকিউতে আসার কোনো চান্সই নাই। তো এখান থেকে যেটা দাগানো আছে সেটা দাগাই নিবা। ভ্যাকসিনেশন থেকে কি পড়বা, রোগের চিকিৎসায় ভ্যাকসিনের ব্যবহার পদ্ধতিকে ভ্যাকসিনোথেরাপি বলা হয়, খুবই ইম্পর্টেন্ট কথা। আর এটা আমাদের এখান থেকে আলাদা করে পড়তে হবে, কোনো দরকার নাই। মিশ্র ভ্যাকসিন কি কি আছে, একটা হচ্ছে এমএমআর আর একটা হচ্ছে ডিপিটি, ফুল মিনিংটা লাগবে। এমএমআর আর ডিপিটি দুইটা হচ্ছে আমাদের মিশ্র ভ্যাকসিন, কারণ এখানে হচ্ছে একাধিক ভ্যাকসিন একসাথে আছে আর কি। ডিপিটি মানে কি, ডিপথেরিয়া, পার্টোসিস, টিটেনাস।
ভালো কথা। তারপরে বাংলাদেশের ভ্যাকসিনেশন প্রোগ্রাম, এখানে হচ্ছে হু এর আন্ডারে 6টা ভ্যাকসিন, রোগের ভ্যাকসিন দেওয়া হয়। 6টা রোগ কি কি এখান থেকে আলাদা করে একবার দেখতে হবে। তো এটা কিন্তু আমাদের এমসিকিউর জন্য জায়গা, যতটুকু দাগানো আছে ততটুকু থাকবে। এরপরে অধ্যায়ের লাস্টের দিকে এই বক্সটা আছে, এবং এই বক্সটা কিন্তু রিসেন্টলি অ্যাড করছে ইপিআই এর একটা বক্স। তো ইপিআই এর ফুল মিনিংটি এটা লাগবে। আমার নিজের ভর্তি পরীক্ষার মধ্যে ইপিআই এর সর্বশেষ টিকা কোনটি এটা পরীক্ষায় আসছিল, আমি নিজে পারি নাই, আনসারই করতে পারি নাই। আচ্ছা এখন আসো, এখানে কিন্তু বক্সটা আছে, পরীক্ষা এটা কেন লাগবে, এমসিকিউর জন্য লাগবে, সিকিউতে নো চান্স। আচ্ছা এখন কি করা যায়, দেখো এখানে আমাদের ডোজের মধ্যে বিরতি সবার ক্ষেত্রেই 4 সপ্তাহ, সেটা পড়ার কোনো দরকার আছে, দরকারই নেই, শেষ। এরপরে যাব যক্ষা যে বিসিজি টিকা দেয় সবাই জানে, এবং বিসিজির ফুল মিনিংটাও লাগবে, ব্যাসিলাস কালমোট্টেগুরিন। এরপরে ডিপথেরিয়া, টুটেনাস, অনেক কিছু হাবিজাবি আছে, সেখানে যতগুলো রোগ আছে 5টা রোগ আছে, এটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, শেষ। নিউমোকক্কাল নিউমোনিয়া, এটা পিসিভি তো তুমি এমনি মনে রাখতে পারো, নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন। তো এটা কিন্তু ফুল মিনিং তোমার এমনি মনে রাখতে হবে, পিসিভি। ইভেন পরীক্ষা কিন্তু এই জায়গাতেও তোমার নিউমোকক্কাল না দিয়া পিসিভি থাকতে পারে, এই যে কোথায় দিব এটা না, তো নিউমোকক্কাল না দিয়ে পিসিভি দিতে পারে, তাহলে এইচআইভি, পিসিভি এগুলা কোন ধরনের ভ্যাকসিন, পরীক্ষায় আসলে আসতেই পারে। আচ্ছা তারপরে ওপিভি, ওপিভি মানে কি, ওরাল পোলিও ভ্যাকসিন, তাহলে ওরাল পোলিও ভ্যাকসিন এটা কি, পোলিও মাইলাইটিস, শেষ। এমআর, এমআর মানে কি, মিজলেস এবং রুবেলা। তাহলে কিন্তু টিকার নাম কিন্তু আলাদা করে মনে রাখার কিছু নাই, এটার মধ্যে উত্তরের মধ্যেই প্রশ্ন আছে, প্রশ্নের মধ্যেই উত্তর আছে, টিকার নাম শেষ, ডোজের মধ্যে বিরতি শেষ, এবং ডোজের সংখ্যাও দেখো হাম এবং রুবেলা 2টা রোগ, তাই ডোজ হচ্ছে 2টা, হাম একটা রোগ, ডোজ একটা, যক্ষা একটা রোগ, ডোজ একটা। বাকি থাকলো আমাদের এখানে একাধিক রোগগুলো আছে, তাই এটার নাম হচ্ছে 3টা। আর পোলিও মাইলাইটিস আলাদা করে মুখস্থ করতে হবে, যে পোলা যেহেতু হয়েছে, পোলায় বিয়ে করতে পারবে কয়টা, 4 বিয়ে করতে পারবে, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে 4, শেষ। মিলাই দাও যেমনি মিলানো যায়, ডোজের সংখ্যা শেষ হলো। তারপরে টিকা শুরু করার সঠিক সময়, পরীক্ষা একবার এটাই আসছে, ভবিষ্যতে আশা করি এটাই আসবে, বাকি সব হচ্ছে 6 মাস পরে, সরি 6 সপ্তাহ পরে, ঠিক আছে। তাহলে 6 সপ্তাহ পরে হচ্ছে বাকি সব, আর এটা হচ্ছে 9 মাস পরে, সুতরাং পরীক্ষা আসলে এটাই আসবে। আর টিকাদানের স্থানের মধ্যে, তো টিকাদানের স্থানের মধ্যে যদি পড়তে যাও কি কি আছে, অনেক কিছু আছে, তবে বেশিরভাগই হচ্ছে উরুর মধ্যভাগের বহিরাংশে, চারটা তো এমনি হয়ে গেছে। ওরাল পোলিও ভ্যাকসিন, নামের মধ্যে ওরাল আছে, সুতরাং মুখে খাবে না তো অন্যদিকে কি দিয়ে খাবে, তাহলে ওরাল পোলিও ভ্যাকসিনটা হচ্ছে মুখে খায়, শেষ। শুধু বাম বাহুর উপরের অংশে এখানে দেখবা যে অনেকের চিহ্ন আছে, যেখানে একটা ভ্যাকসিন নিছিলা, এটা কিসের ভ্যাকসিন ছিল, যক্ষার ভ্যাকসিন, তাহলে বাম বাহুর উপরের অংশে এটা হচ্ছে টিকাদানের অংশ, গেল। বাইরে কি আছে, টিকার প্রয়োগ পথ, তো এটা কোথার মধ্যে দেয়, চামড়ার মধ্যে দিছো না, চামড়ার মধ্যে দিছো, বাকি সব দেখো মুখে যেটা নিশ্চয় এটা তো মুখেই গেছে, বেশিরভাগই হচ্ছে চামড়ার নিচে দিছো। আর মাংস পেশির জন্য হচ্ছে এই 2টা, আলাদা করে পড়তে চাইলে পড়ো, না হলে অত বেশি ইম্পর্টেন্সও নাই, ঠিক আছে, গেল। তাহলে ইপিআরটা আমাদের গেল, এটা এইচএসসি পরীক্ষার জন্য অত আহামরি লেভেলের ইম্পর্টেন্ট না, চাইলে একবার পড়া যায়, না পারলে অত বেশি ক্ষতিকর কিছু হবে না, না পারলেও। আচ্ছা এখানে যেগুলো দেখানো আছে জাস্ট এই লাইনগুলো পড়লেই হবে, যে পোলিও রোগ প্রতিরোধে 5 বছরে সবাইকে পোলিও টিকা দেওয়া হয়েছে। কথা হচ্ছে পোলিও টিকার নাম কি, জিজ্ঞেস করতে পারে যে মুখে খাওয়ার পোলিও টিকা, মুখে খাওয়ার পোলিও টিকা, এটা কোন ধরনের ভ্যাকসিন, এটা হচ্ছে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, মানে 2 নাম্বার যে ছিল ওইটা। আচ্ছা ডিপিটি ভ্যাকসিনের কথা আমরা পড়ছি, এগুলো একবার জাস্ট রিডিং পড়বা। আমাদের এই অধ্যায় কিন্তু শেষ, এটা লাস্টের অংশ পড়া লাগবে না, এরপরে এটা হচ্ছে পড়বা, মানে এগুলো হচ্ছে জাস্ট একবার রিক্যাপ করবা আর কি, অধ্যায়ের শেষ অংশ রিক্যাপ করার মতো। সো এই হচ্ছে আমাদের এই অধ্যায়টা। তো এখানে আমাদের কিছু এমসিকিউ কোয়েশ্চেন আছে, আমরা একটু কোয়েশ্চেনগুলোর আনসার দেখব। একজন মানুষের শ্বাসনালীর পেছনে অবস্থিত লিম্ফয়েড অঙ্গটি ক্ষতিগ্রস্ত হলে নিচের কোন কোষটির উৎপাদন ব্যাহত হবে, একটু ডিফিকাল্ট হতে পারে। শ্বাসনালীর পেছনে কোনটা অবস্থিত, আমরা অধ্যায় 4-এর মধ্যেও পড়ছি, এখানেও পড়ছি, শ্বাসনালীর পেছনে অবস্থিত হচ্ছে থাইমাস, সুতরাং থাইমাস যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কোনটা ম্যাচিউর হবে না, আমাদের টি সেলটা ম্যাচিউর হবে না, টি সেল ম্যাচিউর হবে না। অস্থিমজ্জার কাজ হিসাবে সঠিক নয় কোনটি, অস্থিমজ্জার কাজ হিসাবে সঠিক নয় কোনটি। আচ্ছা
বি সেল প্রাকৃতিক মানন কোষ তৈরি করা, লোহিত রক্তকণিকা অনুচক্রিকা তৈরি করা, থাইমোসাইটকে পরিপক্ক কোষে রূপান্তর করা। তাহলে থাইমোসাইটকে পরিপক্ক কোষে রূপান্তর করা হবে না, এটা কার কাজ? থাইমাস গ্রন্থির কাজ। মানে থাইমোসাইট মানে কি? টি লিম্ফোসাইট। পেয়ার্স প্যাচ পাওয়া যাবে কোথায়? কোথায় পাওয়া যাবে? ক্ষুদ্রান্তের মধ্যে পাওয়ার কথা না? তো ক্ষুদ্রান্ত কোনটা? কোলন তো ক্ষুদ্রান্ত না, সিকামও না, ইলিয়াম হচ্ছে ক্ষুদ্রান্তের পার্ট। সুতরাং আনসার হবে বি। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তারপর হচ্ছে বমি এবং মলত্যাগ কোন পর্যায়ের প্রতিরক্ষা হিসেবে কাজ করে? বমি এবং মলত্যাগ কোথায় ছিল? প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে। এই আর কি আমাদের কোয়েশ্চেনের আনসার। সো প্রথম প্রতিরক্ষা স্তর। এই তো আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, আমাদের প্রতিরক্ষা চ্যাপ্টার। এবং চ্যাপ্টারটা কিন্তু এক্সট্রা সিলেবাসের অধ্যায় বলে আমাদের অনলাইনে খুব বেশি লেকচার বা খুব বেশি কন্টেন্ট তুমি ওরকমভাবে পাবা না। আশা করি এই চ্যাপ্টারে এই ক্লাসটা করার পরে তোমার আর কোনো ক্লাস কখনো করতে হবে না, এবং একদম এইচএসসি তো হবেই, অ্যাডমিশন টেস্টও তুমি এই ক্লাসের মধ্য দিয়ে নিতে পারবা। তারপর অ্যাডমিশন টেস্টে তো আসলে আমার এখানে আরও ক্লাস করতে হবে, বা যেখানেই করো না কেন অ্যাডমিশন টেস্টে আরেকটু যদি এক্সট্রা ইনফো জানতে পারো, বা আরেকটু যদি রিলেশন, মানে অ্যাডমিশন টেস্টের সময় কি হয়, বোটানি জুলজি সব সাবজেক্ট একসাথে কম্বিনেশন করতে হয়, তো তখন আরেকটু কীভাবে ইজিলি মনে রাখা যায় সেটাও আমরা দেখতে পারবো। এই আর কি আমাদের প্রতিরক্ষা চ্যাপ্টারটা। এটা কিন্তু আমাদের হিউম্যান বডির জন্য বেশ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। অ্যান্ড আমরা কীভাবে সুস্থ থাকবো এটা যদি আমরা না জানি, তাহলে তো আসলে আমাদের লং টার্মে, লং লাইফে সাস্টেন করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। সো আশা করি এই চ্যাপ্টারের ক্লাসটি সবার জন্য ভালো লেগেছে, বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দিবে। আর আশা করছি তোমাদের অ্যাডমিশনের যাত্রায় আমরা তোমাদের সঙ্গী হতে পারবো। আসসালামু আলাইকুম।